আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটু দ্রুত করে সবাই হাজির হও। সবাই সবাইকে মেনশন দিয়ে দাও। ভাইয়া ক্লাসটি এখনই শুরু করতেছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্লাস থেকে ঢাবিতে প্রশ্ন আসবে। বি ইউনিট বলো, সি ইউনিট বলো, প্রতিটা ইউনিটে প্রশ্ন আসে এই টপিক থেকে। ঠিক আছে? ওকে, একটু দ্রুত সবাই হাজির হও। সবাই হাজির হলে সবাইকে নিয়ে একসাথে শুরু করবো, হ্যাঁ? আর ভাইয়া ক্লাসটা সবাই শেয়ার করে দাও। ভাইয়া শেয়ার করার মতো জায়গা নাই, তোমরা শেয়ার করলে ক্লাসটা পৌঁছে যাবে। ঠিক আছে? বিভিন্ন জায়গায় শেয়ার করে দিও, হ্যাঁ? ওকে। আর ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আর যারা আমার এমডি রায়হান গ্রুপে যুক্ত নাই, এমডি রায়হান পেজে যুক্ত নাই, পেজ মেনশন দিয়ে দিছি, পেজ থেকে কমেন্ট করছি, পেজের মেনশন পেজে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই হাজির হন, হ্যাঁ? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। একটু দ্রুত হাজির হও সবাই, এখনই শুরু করে দিব। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, শেয়ার ডান। ওয়ালাইকুম আসসালাম। তাহলে শুরু করি, হ্যাঁ? শুরু করি তাহলে, আল্লাহ ভরসা। সবাইকে নিয়ে আসো, হ্যাঁ? রাইট ফর্ম অফ ভার্ব, এই টপিকটা ডিওসি ইউনিটে আসবে। এটা আমি বলতেছি না, এখান থেকে তুমি দুইটা প্রশ্ন পেতে পারো। কপাল ভালো থাকলে দুইটা প্রশ্ন পেতে পারো। বাইরে যেগুলো সলভ করায় ওগুলো থেকে হুবহু কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। আর ওই স্ট্রাকচারেই প্রশ্নগুলো আসবে। ঠিক আছে? সবাই দ্রুত হাজির হয়েছে আশা করি। এখন ভাইয়া এক থেকে নিয়ে সবগুলো ক্লাস শুরু করলাম। ওকে, এক থেকে নিয়ে সবগুলো ক্লাস শুরু করলাম। আসো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বের করো। দেখো এখানে প্রথম বলছে দ্য রিচ। রিচ, দ্য রিচ, দ্য রিচ। রিচ মানে হচ্ছে ধনী। পুরো থাকতে পারে, রিচ পুর যাই থাকুক না কেন, অ্যাজেক্টিভ এগুলা। তাহলে রিচ শব্দগুলো কি ভাইয়া? অ্যাজেক্টিভ। রিচ, পোর, পুর দিয়েও থাকতে পারে, রিচ দিয়েও থাকতে পারে, শব্দটা হচ্ছে অ্যাজেক্টিভ। এই অ্যাজেক্টিভের পূর্বে যখন দা বসে, আর্টিকেল দা বসে, তখন এর অর্থ দেয় হচ্ছে ভাইয়া ধনীরা। কি অর্থ দেয়? ধনীরা। তার মানে সকল ধনীকে বোঝায়। আবারও বলতেছি, অ্যাডজেক্টিভের পূর্বে যদি কোনো দা বসে তাহলে অর্থ দিয়ে দেবে ধনীরা। আবার পুর থাকলে দা পুর দিত, তুমি অর্থ দিত গরিবরা, দরিদ্ররা, তাহলে দা রিচ বোঝাইছে। তাহলে ধনীরা এখানে কি একজন না অনেকজন? অনেকজন। অনেকজন হলে কি? প্লুরাল। আর প্লুরাল হইলে ভার্বের সাথে কি হবে ভাইয়া? ভার্ব হিসেবে বলবে প্লুরাল ভার্ব। তাহলে রিচের পরে দিছে ইজ, এটা হবে না। তারপর আসো, দা রিচের পরে ইজ দিছে, এটাও বাদ। তারপর দেখো দা রিচ আর নট, এটাও বাদ। ঠিক আছে? এটা কেন বাদ হয়েছে? এটা বাদ হয়েছে ভাইয়া, আর নট হ্যাপি অলওয়েজ। এইটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের পজিশনটা হচ্ছে ভাইয়া অক্সিলিয়ারি ভার্ব আর এই মেন ভার্বের মাঝখানে। কিন্তু অ্যাডভার্বটা এখানে শেষে দিয়েছে, এই কারণে হবে না এটা। আর এটা কেন হবে? দা রিচ, দা প্লাস অ্যাডজেক্টিভ আছে, আছে। এরপরে প্লুরাল ভার্ব বসছে, বসছে। তারপরে অলওয়েজ, নট, অ্যাডভার্বটা মাঝখানে বসছে। তারপরে মেন ভার্ব হ্যাপিটা বসছে। এই কারণে এটা সঠিক উত্তর হবে। ঠিক আছে? এক নাম্বারটা ক্লিয়ার? ওকে, এক নাম্বারটা ক্লিয়ার আশা করি। হ্যাঁ, এটা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস হচ্ছে, সরি ফর দ্যাট। হ্যাঁ, এটা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস, রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস।
টাইটেলটা কপি করছিলাম তো ঠিক করতে মনে ছিল না। এটা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস, ঠিক আছে, ক্লাস নাম্বার 4। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। না, একটা প্রশ্ন সলভ করেছি, একটা প্রশ্ন সলভ করেছি, বাকিটা সলভ করেছি। আসো 2 নাম্বারে আসো। মুক্তা নোস, মুক্তা জানে। আচ্ছা, নোর পরে কি হয় ভাইয়া? নোর পরে হাউ টু হয়, নোর পরে হাউ টু হইলে টু আছে, তাহলে একটা হাউ বসবে। মুক্তা নোজ হাউ টু সিং, মুক্তা গান গাইতে জানে, ঠিক আছে, তাহলে কি হবে? নো হাউ টু স্ট্রাকচার অনুযায়ী হাউ হবে। তারপরে 3 নাম্বারে কি বলবো আমরা দেখি। ক্রিকেট এনজয়স এ হিউজ, কি হবে ভাই? একটা সেন্টেন্সের মধ্যে যখন 2টা ভার্ব থাকবে তখন প্রথম ভার্ব যাই থাকুক না কেন দ্বিতীয় ভার্বটা আইএনজি ফর্ম গ্রহণ করবে, ঠিক আছে। তাহলে দেখো তো, এনজয়, এনজয় কি একটা ভার্ব না? এনজয় একটা ভার্ব, এনজয় একটা ভার্ব হলে আরেকটা ভার্ব এখানে বসবে, ওই ভার্বটার সাথে কি আইএনজি লাগবে না? অবশ্যই আইএনজি লাগবে। তাহলে কোনটা সঠিক? ডি নাম্বার সঠিক। তারপর আসো, একবারে রিল্যাক্সে করো, সবকিছু বুঝে বুঝে করো, পরীক্ষা আসবে পারবা। হোয়েন এন্টার দ্য ক্লাস, ক্লাসে প্রবেশ করছে যখন। দ্য লেকচারার বা দ্য লেকচারার, হ্যাঁ, তারপর এখানে একটা ড্যাশ দিছে, তারপরে এখানে অনেক কথা দিয়ে দিছে। এখন তোমাকে বসাতে হবে কি? একটা ভার্ব বসাতে হবে। এখন দেখো তো, হোয়েন রূপক এন্টার দ্য ক্লাস, কি আছে এখানে? কি আছে? বি টু আছে। তাহলে এখানে কি হবে? জাস্ট বিগান হবে, হ্যাড অলরেডি বিগান হবে, হ্যাড অলরেডি এন্ডেড হবে, নাকি ওয়াজ অ্যাবাউট বিগান হবে? কি হবে? আচ্ছা, একটা হচ্ছে বি টু, তাহলে পরবর্তীটা কি হবে? বি3 হবে। আচ্ছা, এটা আমি তোমাদেরকে বলি। হোয়েন আছে না, হোয়েন দ্বারা কয়েকটা কাজ সংগঠিত হয়, আমি একটু লিখে দিচ্ছি, লিখে দিলে জিনিসটা ভালো বুঝবা। সরি, আমার তো নোট ছিল, নোটে যাই। হোয়েন দিয়ে একটা রোলস লেখো। হোয়েনের ক্ষেত্রে ভাইয়া একটা যদি বি2 থাকে, কমার পরের অংশে আরেকটা তো হবে হ্যাড প্লাস বি3, এটা হচ্ছে একটা স্ট্রাকচার, ঠিক আছে। আবার হোয়েনটা মাঝখানেও যাইতে পারে, তখন বি2টা এখানে চলে আসবে, এটা হচ্ছে একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার হচ্ছে তোমার হোয়েন দিয়ে একটা সেন্টেন্স যদি বি2 হয়, কোন কাজ চলমান বোঝাতে ভাইয়া ওয়াজ বা ওয়ার প্লাস আইএনজি ফ্রম, এটাও হতে পারে। আরেকটা স্ট্রাকচার ভাইয়া, এটা মাঝখানে হতে পারে, এটা আগেও চলে আসতে পারে, কোনো সমস্যা নেই, হ্যাঁ, একটা সেন্টেন্সের মধ্যে আমরা বোঝাচ্ছি। তারপর আরেকটা হচ্ছে ভাইয়া প্রেজেন্ট টেন্স, মানে বি1 হলে হোয়েন যুক্ত, হ্যাঁ, আমরা পড়বো সব এখানে। হোয়েন যুক্ত একটা যদি বি1 হয়, তারপরে কমার পরে আরেকটা সেন্টেন্স হবে তোমার ফিউচার টেন্স, তাহলে উইল বা শ্যাল প্লাস বি1। ভাই এটা একটু অ্যাসেস নিয়ে রাখো, এটা একটু অ্যাসেস নিয়ে রাখো, ঠিক আছে, একটা অ্যাসেস নিয়ে রাখো। ডান। তাহলে ভাইয়া হোয়েনের ঝামেলা শেষ, আমরা একটা রুলস মাত্র অ্যাপ্লাই করছি, একটা রুলস মাত্র অ্যাপ্লাই করছি, এখন বাকিগুলো অ্যাপ্লাই করব। তাহলে এখানে দেখো, এখানে কি বলছে তোমার, জিনিস আসতেছে না কেন, আসো। তাহলে এন্টার বি2 আছে, এখন ওই সাইডে গেলে লাগবে কি ভাইয়া? ওই সাইডে আরেকটা ক্লজের মধ্যে লাগবে আমার হ্যাড প্লাস বি3,
হ্যাড প্লাস বি থ্রি কই আছে দেখো, জাস্ট বিগান হবে না, হ্যাড অলরেডি বিগান হতে পারে, হ্যাড অলরেডি এন্ডেড হতে পারে, ওয়াজ অ্যাবাউট বিগান এটা হবে না। তাহলে বি আর সি এর মধ্যে কোনটা হবে? দেখো ওয়েন রূপক এন্টার দ্য ক্লাস, যখন ক্লাসে গেছে তখন সে দেখছে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। কথা বুঝছো? অর্থের সাথে মিল দেখে বি নাম্বারটা কারেক্ট, আর গ্রামাটিক্যালি দুইটাই কারেক্ট, স্ট্রাকচার অনুযায়ী দুইটাই কারেক্ট, কিন্তু অর্থ অনুযায়ী গ্রামার অনুযায়ী সবকিছু মিলে বি নাম্বারটা কারেক্ট। আসো তারপর আসো, দে একটা ড্যাশ, তোমাকে ক্লু খুঁজতে হবে, রাইট ফর্ম ভার্ব ক্লু খুঁজবা তুমি জাস্ট। সিন্স, সিন্সের রুলটা আমরা একটু জানি, সিন্সের রুল জানলে এটা সহজে অ্যান্সার করতে পারবা। আসো সিন্সের ক্ষেত্রে আমরা রুলটা একটু জানি। সিন্স, এই সিন্সের ক্ষেত্রে ভাইয়া প্রথমটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পরেরটা হবে ভাইয়া ভি টু, ভি টু মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, তারপরে প্রথমটার যদি এটা হয়, ভি টু যদি শুরুতে হয়, তাহলে দ্বিতীয়টাতে কি হবে ভাইয়া? দ্বিতীয়টাতে হবে হ্যাড প্লাস বি থ্রি। ঠিক আছে, এই জিনিসটা থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, দ্বিতীয়টা হবে ভাইয়া পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রথমটা যদি ভাইয়া পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে দ্বিতীয়টা হবে হ্যাড প্লাস বি থ্রি বা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এই রুলস অনুযায়ী, এই স্ট্রাকচার অনুযায়ী, এখন দেখো তো এখানে সেন্স আছে না? সেন্স আছে, সেন্সের পরে কি আছে দেখো, কেম। কেম কি ভাইয়া? একটা ভি টু, এটা যদি বি টু হয় এখানে লাগবে কি? বি ওয়ান লাগবে। এখন বি ওয়ান খোঁজো, ডোন্ট হ্যাভ হতে পারে, হ্যাড নট হ্যাড, এটা বি থ্রি প্লাস, এটা হ্যাড প্লাস বি থ্রি আছে, তাহলে এটা হবে না, কারণ কি এখানে বি টু আছে, আমার লাগবে কি এখানে বি ওয়ান লাগবে। তাহলে হ্যাভ নট হ্যাড হতে পারে, এখানে হ্যাড দিছে আগে, হ্যাড আগে দিছে কেন? আবার হ্যাড এর পরে কি হ্যাড হবে না, হ্যাড এর পরে বি থ্রি হবে, তাহলে এটাও বাদ, এটাও বাদ। আচ্ছা কোনটা? ডোন্ট হ্যাভ, হ্যাভ নট হ্যাড। এখন দেখো দে ডোন্ট হ্যাভ দিলে কি হয়, আর দে হ্যাভ নট হ্যাড দিলে কি হয়? এখানে দেখো তো সিন্সের পরে দে কাম টু স্টাডি এট দ্য স্কুল, তারা স্টাডি শেষ করে আসার পরে আর কি, বা স্কুল শেষ করে আসার পরে। দেন ডোন্ট হ্যাভ একটা জিনিস আছে, একটা আছে হ্যাভ নট হ্যাড। হ্যাভ নট হ্যাড যদি তুমি দাও তাহলে হবে ততটা আনন্দ তারা, দিস মাচ ফান, ততটা আনন্দ তারা করতে পারে নাই স্কুল থেকে আসার পরে, বাড়ি স্কুল লাইফ ছেড়ে দেওয়ার পর থেকে তারা তেমন একটা আনন্দ করতে পারে নাই। এই অর্থে ভাইয়া হ্যাভ নট হ্যাড এটা সঠিক, কারণ ডু কোনো কিছু করা বোঝাচ্ছে না ভাইয়া। কথা বুঝছো? তারা স্কুল ছেড়ে দেওয়ার পরে তেমন একটা আনন্দ নাই, আগের মতো মজা করতে পারতেছে না তারা। ঠিক আছে, এই কারণে অর্থ অনুযায়ী গ্রামার রুলস অনুযায়ী এটা কারেক্ট হবে। ঠিক আছে, তারপর আসো বি ওয়ান, কিন্তু হ্যাঁ এটা কিন্তু বি ওয়ান, হ্যাভ এটাও বি ওয়ান, ডু এটাও বি ওয়ান। তারপর আসো দ্য নাম্বার অফ কোভিড রিলেটেড ডেথস। আচ্ছা এখন আসো, ওই দেখো ওই সাইডে চলে গেল নাকি? আচ্ছা এটা আবার এই সাইডে চলে গেছে। দা নাম্বার অফ, ভাইয়া একটা রুলস মনে রাখো, এখানেও রুলস এর খেলা। একটা হচ্ছে ভাইয়া এ নাম্বার অফ, আরেকটা হচ্ছে দা নাম্বার অফ। এ নাম্বার অফ এটা আছে না ভাইয়া, এটার পরে ভাইয়া নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন এটা হবে তোমার প্লুরাল, আর ভার্ব হবে প্লুরাল। তারপরে দা নাম্বার অফ, দা নাম্বার অফ এর পরে ভাইয়া নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন হবে ভাইয়া প্লুরাল, ভার্বটা কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে এ নাম্বার অফ এর পরে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, তাহলে পি স্কয়ার। তারপরে ভাইয়া দা নাম্বার অফ এর পরে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, তাহলে পিএস, একটা হচ্ছে পি স্কয়ার আর একটা হচ্ছে পিএস। ঠিক আছে,
এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। তাহলে আসলে এখানে কি দিয়ে আসছে আমাদের, এখানে আসছে দা নাম্বার অফ দিয়ে। দা নাম্বার অফ এর পরে কি আছে দেখো, কোভিড রিলেটেড ডেথস। তো নাউন প্রোনাউন এটা আমরা পাইছি প্লুরাল। এখন আমাদের কি লাগবে, সিঙ্গুলার ভার্ব লাগবে। প্লুরাল ভার্ব কাটো, প্লুরাল ভার্ব কাটো। এখন দেখো হ্যাজ ওভার হেলমেট নাকি হ্যাজ বিন ওভার হেলমেট, কি হবে? দুইটাই হতে পারে, কিন্তু কিন্তু এটা কি প্যাসিভে আছে নাকি অ্যাক্টিভে আছে? দ্য নাম্বার অফ কোভিড-19 রিলেটেড ডেথস দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বের মধ্যে একটা প্রভাব ফেলছে। কোভিড-19 গোটা বিশ্বের মধ্যে একটা প্রভাব ফেলছে। এটা যদি প্রভাব ফেলে থাকে তাহলে কোভিড-19 তো ফেলছে, এটা তো অ্যাক্টিভের মধ্যে আছে। অ্যাক্টিভের মধ্যে থাকলে কোনটা হবে ভাইয়া? হ্যাজ ওভার হেলমেট। ঠিক আছে, তারপর আসো, তোমরা কি বুঝতে পারতেছো জিনিসগুলো? লাল কালি পরিবর্তন করেন ভাই, বোঝা যায় না। লাল কালি বোঝা যায় না? ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আছে এই রুলস। ভাই আরেকবার বুঝি না ঠিক করে। ওকে, আমি বোঝাচ্ছি, আবার আসো তাহলে। আগে রোজটা বলো ভাইয়া। এ নাম্বার অফ, আরেকটা হচ্ছে দা নাম্বার অফ। এ নাম্বার অফ এর পরে নাউন বা প্রোনাউন হচ্ছে তোমার প্লুরাল, আর ভার্ব এটাও প্লুরাল। তাহলে এ নাম্বার অফ এর ক্ষেত্রে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। আর দা নাম্বার অফ এর পরে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, এই রুলসটা ফলো করছে এই প্রশ্নের মধ্যে। তাহলে দেখো এই প্রশ্নে কি বলছে তোমাকে। আচ্ছা আসো, দা নাম্বার অফ আছে, তাহলে দা নাম্বার অফ এরপরে নাউন প্রোনাউন পাইছো প্লুরাল, প্লুরাল নাউন প্রোনাউন পাইছো। তারপর ভার্ব কি লাগবে? সিঙ্গুলার। সিঙ্গুলার হিসাবে এটাও আছে, এটাও আছে। তাহলে হবে কোনটা? হবে এইটা, কারণ গোটা বিশ্বকে কোভিড আচ্ছন্ন করছে। তো কোভিডই তো আচ্ছন্ন করছে, তাহলে অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভে আছে যেহেতু এই কারণে এটা হবে। ঠিক আছে, প্যাসিভটা হবে না, স্ট্রাকচার ঠিক না এটা। তারপর আসো, হি ইজ ফন্ড অফ রিডিং ফিকশন। আচ্ছা, এখানে জিনিসটা একটু খেয়াল করে, হ্যাঁ, রিডিং ফিকশনস, প্লেইং গেমস, এন্ড বা এন্ড এর আগে আছে যা, পরেও তো তা হবে। তাহলে পরবর্তীতে ভার্ব এর সাথে আইএনজি হবে। লিসেনিং মিউজিক না হিয়ারিং মিউজিক? লিসেনিং মিউজিক, তাহলে হিয়ারিংটা বাদ। এখন লিসেনের সাথে যে টু আছে সেটা কি তুমি জানো না? টু আছে, এখানে টু নাই, এই কারণে এটাও বাদ, এই কারণে এটা সঠিক উত্তর, লিসেনিং টু মিউজিক। তাহলে আমাদের 8টা প্রশ্ন শেষ হইল। ঠিক আছে ভাইয়েরা, নাউন প্রোনাউন প্লুরাল। আচ্ছা, বেসিকটা তো শিখতে পারতেছে এটার মধ্যে। ঠিক আছে, বেসিকটা তো আমি শিখিয়ে দিচ্ছি। দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই ড্যাশ, এখানে একটা ড্যাশ হবে, হ্যাঁ। তাহলে আসো, আচ্ছা আমি কি হলুদ কালি ইউজ করব? হলুদ কালি ইউজ করে দেখি। আচ্ছা দেখো, দ্য কার ব্রোক ডাউন, কার ব্রোক ডাউন, ব্রেক ব্রোক ব্রোক, তাহলে ব্রেক থেকে আসছে, এটা হচ্ছে বি টু। তাহলে এখন দেখো এন্ড এর আগে যদি বি টু হয় পরে কি হবে? পরে একটা বি টু হবে, পাস্ট ফর্মে চলে যাবে। তাহলে দেখো তো, আর এটা প্রেজেন্ট ফর্মে আছে, হ্যাভ প্রেজেন্ট ফর্মে আছে, নিড প্রেজেন্ট ফর্মে আছে, আমরা লাগবে কি? পাস্ট ফর্ম। এই পাস্ট ফর্ম পাইছি, পাইছি, বি নাম্বারটা কারেক্ট। তারপর আসো, আই ফাউন্ড দ্য মুভি কমপ্লিটলি ড্যাশ। আচ্ছা, আই ফাউন্ড দ্য মুভি, আমি মুভিটাকে পেয়েছি কমপ্লিটলি, পরিপূর্ণভাবে, পরিপূর্ণভাবে আমি মুভিটিকে পেয়েছি। কোন অবস্থায়? এনগ্রসিং। ঠিক আছে, এখন আসো, এনগ্রসিং কেন হইলো? এনগ্রসিং হওয়ার কারণ হচ্ছে ভাইয়া, এটা মডিফাই করছে কোন জিনিসকে? মুভিকে। মুভিটা হচ্ছে এনগ্রসিং। কোন জিনিসটা এনগ্রসিং? মুভিটা হচ্ছে এনগ্রসিং। তাহলে মুভি
এটা কি ব্যক্তি না বস্তু? এটা হচ্ছে একটা বস্তু, এটা কিন্তু ব্যক্তি না। মবি কিন্তু কথা বলতে পারে না, মবি নিজের কাজ নিজে করতে পারে না, মবিকে দেখা লাগে, মবি নিজে নিজেকে দেখে না। তাহলে এটা হচ্ছে বস্তু। বস্তু হলে ভাইয়া একটা রুলস তুমি মনে রাখো, সেই রুলসটা হচ্ছে ভাইয়া এরকম, ব্যক্তির ক্ষেত্রে যখন অ্যাডজেক্টিভ ইউজ করবা, ব্যক্তির ক্ষেত্রে যখন অ্যাডজেক্টিভ ইউজ করবা, অ্যাডজেক্টিভ হিসেবে তুমি বি থ্রি ইউজ করতে পারবা। আর বস্তুর ক্ষেত্রে যখন তুমি অ্যাডজেক্টিভ ইউজ করবা, বস্তুর ক্ষেত্রে যখন অ্যাডজেক্টিভ ইউজ করবা তখন ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে হবে তোমাকে। ঠিক তেমনি ভাবে মবিকে মডিফাই করছে অ্যাডভার্ব, মবিকে মডিফাই করছে, আর মডিফাই করলেও কি হবে? আইএনজি হবে, কারণ কি ওটা হচ্ছে বস্তু। ঠিক আছে ভাইয়া, ডান কিনা বলো? এই হচ্ছে দুইটা জিনিস, অনেক আসবে পরীক্ষায়। ঢাকা ভার্সিটির প্রশ্ন এটা, আমার যতটুকু মনে আছে ঢাকা ভার্সিটিতে আসছে প্রশ্নটা। ওকে, চলো। when the guests arrived, যখন গেস্ট আসছে আর কি, arrived এটা কি কোন ফর্মে আছে ভাইয়া? V2 ফর্মে আছে। এখন V2 ফর্মে থাকলে ওই সাইডে কি হবে ভাইয়া? ওই সাইডে তো পাস্ট ফর্মে হবে। তাহলে প্রেজেন্ট ফর্মে যেগুলো আছে সেগুলো আগে কাটো। কাটছি কাটছি। when এর রুলস পরে থেকে কি বলছি ভাইয়া? একটা যদি V2 হয় আর একটা হচ্ছে was were প্লাস আইএনজি, এরকম একটা স্ট্রাকচার আছে বলছিলাম, প্রমাণ শুধু দেখাই দিচ্ছি। স্ট্রাকচার তো আমি পড়াইছি, আমার মনে আছে। প্রথম স্ট্রাকচারটা দেখো, when এর পরে যদি একটা B2 হয়, পরবর্তী কমার পরে যে সেন্টেন্সটা হবে সেটাতে ভাই was were এর পরে আইএনজি হবে। মনে আছে? এই স্ট্রাকচার ফলো করো। তাহলে এই স্ট্রাকচার ফলো করলে তোমার কি হচ্ছে, এখানে কোনটা হবে? অ্যারাইভ একটা V2 আছে, তো পরবর্তীতে ওয়ার প্লাস আইএনজি। ওয়ার কেন হবে? দে আছে, দে প্লুরাল, ওয়ারও প্লুরাল, এই কারণে হ্যাডটা হবে না। ঠিক আছে, তারপর আসুন। তোমরা বুঝতেছি কিনা বলো, নাকি আমি এক পাখি বলে যাচ্ছি? ব্ল্যাক ইউজ করা ভালো ভাইয়া। আচ্ছা, এরপরে স্লাইডে একটু আকর্ষণীয়তা আনতে হবে, স্লাইডের মধ্যে একটা ধরন আনতে হবে। কালো স্লাইড করব, লেখাগুলো সাদা থাকবে, এটা করব আমি। তাহলে হলুদ কালি ইউজ করলে ভালো বোঝা যাবে। ঠিক আছে, আমি এটা করব। কালো কালি নিব, কালো কালি এখানে বোঝা যাবে না যে? কালো কালি এখানে এখানে বোঝা যাবে? বোঝা যাচ্ছে, খারাপ না, ভালোই। ঠিক আছে, কালোটাই নিলাম তাহলে। ওকে ওকে, না বুঝলে আমাকে বলবো ভাইয়া। ওকে, আজকের ক্লাসটা কিন্তু একটু বড়, আমি বলছি আগে থেকে। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, বা ইট ইজ হাই টাইম, ইট ইজ পারফেক্ট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এটা লেখো। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এই দুইটা দিয়ে বেশি আছে। তারপর আসতে পারে ইট ইজ পারফেক্ট টাইম, তারপর থাকতে পারে ইট ইজ অ্যাবাউট টাইম। এগুলোর পরে কি হবে? এগুলোর পরে দুইটা স্ট্রাকচার ফলো করবা তুমি। এক নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে ভাইয়া টু প্লাস ভার্বের বেস ফর্ম। দুই নাম্বার স্ট্রাকচারটা ভাইয়া যদি সাবজেক্ট বসাও তুমি, তাহলে সাবজেক্ট বসাতে তোমাকে V2 ইউজ করতে হবে। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ পারফেক্ট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইমের পরে দুইটা রুলস তোমাকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে টু প্লাস V1 আর একটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2। এখন আমরা দেখি এখানে কি বলছে, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম বলার পরে এখানে উই দিছে, এখানে উই দিছে মানে সাবজেক্ট দিয়ে দিছে, সাবজেক্ট দিয়ে দিলে আমাদেরকে এখন V2 ইউজ করতে হবে। এখন রিটার্ন V1, এটা হ্যাড রিটার্ন হবে না, রিটার্ন, এটা হচ্ছে V2, এটা সঠিক উত্তর। ঠিক আছে, তারপর আসো। দ্য টাউন where I live is very different now. টাউন, যেখানে আমি বসবাস করি আর কি, সেই জায়গাটা very different now, এখন অনেক বৈচিত্র্যময়।
কেন বৈচিত্র্যময়? একটু ভিন্ন আর কি, বৈচিত্র্য বলতে ভিন্ন। হ্যাঁ, বৈচিত্র্য বললে নাকি বলবো না, এখন অনেক ভিন্ন। কারণ কি? ইট এ লট, মানে কিছু একটা হয়েছে, কিছু একটা হয়েছে দেখে তো এখন বৈচিত্র্য। তাহলে এখানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স হইলে পাস্ট টেন্সের কোনো কাজ নাই। হ্যাঁ, পাস্ট টেন্সের কোনো কাজ আছে? নাই। তাহলে এখন আসো কোনটা হবে? ইজ চেঞ্জিং, বৈচিত্র্য, চেঞ্জ হইতেছে এই কারণে বৈচিত্র্য? না ভাইয়া, চেঞ্জ হইছে, চেঞ্জ হইছে এই কারণে বৈচিত্র্য। চেঞ্জ হইছে এর ফলাফলটা এখনো আছে, তাহলে কি হবে ভাইয়া? পাস্ট নাকি প্রেজেন্ট? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চেঞ্জ হইছে, চেঞ্জ হইছে দেখে তুমি এখন বৈচিত্র্য দেখতে পাচ্ছ। তাহলে এই সাইডে আছে কি ভাইয়া? ইজ V1। তাহলে ওই সাইডে কি হবে ভাইয়া? হ্যাজ চেঞ্জ হবে। কারণ কি ভাইয়া? কারণ চেঞ্জ হয়েছে বলেই তুমি এখন বৈচিত্র্যময় দেখতেছো জিনিসটা। ঠিক আছে, কমন সেন্সের বিষয়। তারপর আসো, ইটস লং টাইম সিন্স, সিন্স দিয়ে আসছে, দেখছো? সিন্স দিয়ে আসলে এখানে দেখো ইটস লং টাইম, এখানে কিন্তু ইট ইজ। হ্যাঁ, ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ আর কি। তাহলে আসো, এখন তো ইজ কি ভাইয়া? V1। আমি বলছি কি, সিন্সের আগে যদি V1 হয় পরে V2, আগে যদি V2 হয় পরে হ্যাড প্লাস V3, বলছি কিনা বলো? তাহলে V1 আছে, কি হবে? V2 হবে, মেট হবে। তারপর আসো, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। আচ্ছা, মিথ্যা বলা মহাপাপ, ইজ আছে এখানে। হ্যাঁ, তারপরে দেখো, উই ড্যাশ ডাই দেন টেল এ লাই, আমরা বরং মরে যাব, তাও মিথ্যা বলবো না। মিথ্যা বলা হচ্ছে আমরা মরে যাব, কারণ কি? এটা হচ্ছে অনেক বড় একটা পাপ। তাহলে আসো ভাইয়া, উই দেন আছে, তোমরাই বলো কোনটা হবে, আর কিছু বলবো না। দেন আছে, দুই সাইডে দুইটা জিনিস আছে, কি হবে? উড রাদার হবে। আমরা বরং মরে যাব, তাহলে বরং অর্থে উড রাদার বসে, তাহলে বরং অর্থে উড রাদার বসলে উড রাদার হবে। তারপর আসুন, আই উইশ। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ কথা আছে, এখান থেকে প্রশ্ন আসে, তোমরা পারো না। উইশ নিয়ে কি একটু দেখাবো ভাইয়া? উইশ নিয়ে কি একটু দেখাবো? উইশ নিয়ে তিনটা কথা আছে ভাইয়া। হ্যাঁ, একটু দেখাই দিই, এগুলো না দেখাইলে শান্তি পাচ্ছি না। মনে করো উইশ, উইশ অথবা ফ্যান্সি, এটা থাকলে এর পরবর্তীতে একটা সাবজেক্ট হবে। সাবজেক্ট হবে কিন্তু, হ্যাঁ আমি সাবজেক্ট লিখলাম না, একটা সাবজেক্ট হবে। তারপর বি ভার্ব হিসেবে ওয়্যার বসতে পারে, ঠিক আছে? অথবা বসতে পারে B2, বি ভার্ব হিসেবে ওয়্যার বসবে অথবা B2 বসবে। আবারও সেম কথা, উইশ অথবা ফ্যান্সি থাকলে, উইশ অথবা ফ্যান্সি থাকলে একটা অতীত নির্দেশক শব্দ থাকবে শেষে, তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা ব্যবহার করব হ্যাড প্লাস B3। এটা কখন ভাইয়া? এটার পরে ভাইয়া একটা অতীত নির্দেশক শব্দ থাকবে, অতীত নির্দেশক শব্দ। যেমন ইয়েস্টারডে, গতকালকে আমরা করছি, তো গতকালকে আমরা কোনো করছি, অতীত নির্দেশক শব্দ না? লাস্ট নাইট, লাস্ট নাইট আমরা করছি। তারপরে অনেক বছর আগে আমরা করছি, অনস একদা আমরা করছি। অতীত নির্দেশক এসব শব্দগুলো যদি থাকে তখন ইউজ করো তুমি হ্যাড প্লাস B3 দিয়ে। বুঝতে পারছো কিনা বলো? তাহলে উইশ অথবা ফ্যান্সির ক্ষেত্রে বি ভার্ব হলে ওয়্যার বসে, দিয়ে দেখ ওয়্যার বসাবা তুমি। বি ভার্বের ক্ষেত্রে ওয়্যার বসাবা অথবা B2 বসাবা তুমি, তোমার কাজ হচ্ছে এই দুইটা। তারপরে উইশ অথবা ফ্যান্সি এটা আছে ঠিকঠাক মতো, কিন্তু অতীত নির্দেশক শব্দ আছে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ডে, প্রিভিয়াস ডে। অতীত নির্দেশক এসব শব্দগুলো থাকলে তুমি কি বসাবা? হ্যাড প্লাস B3 বসাবা। এই হচ্ছে তোমার কাজ। তাহলে আসো, এখানে কি অতীত নির্দেশক কোনো শব্দ আছে? নাই। তাহলে আই উইশ, আই উইশের পরে এখানে B2 কোনটা আছে দেখো, বি ভার্ব যেহেতু নাই, এই B2 আছে, তাহলে এটা সঠিক উত্তর।
ঠিক আছে, ডান। তারপরে চলো, মাই আঙ্কেল অ্যারাইভড, এই দেখছো হোয়াইল দিয়ে আসছে। হোয়াইল দিয়ে আসলে কি হবে বলতো? হোয়াইল দিয়ে আমি দুইটা রুল শিখেছিলাম। হোয়াইলের পরে কোনো সাবজেক্ট না থাকলে ডাইরেক্ট ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে ভার্বের সাথে আইএনজি হয়। 2 নাম্বার কথা হচ্ছে ভাইয়া, ওয়াইল এর পরে যদি একটা সাবজেক্ট থেকে যায় তাহলে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট থেকে গেলে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়ার বসাবো তুমি, ওয়াজ বা ওয়ার, তারপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে দেখো সাবজেক্ট আছে, তাহলে উড কুক হবে না, হ্যাড কুকড হবে না, আর কুকিং হবে না, হবে কি ওয়াজ কুকিং। 16 নাম্বার হয়েছে আমাদের। আমাদের আজকে 80টার মতো এমসিকিউ, বুঝছো? 80টা হোক, সময় যাক, কোনো সমস্যা নাই, আমাদের জিনিসটা বোঝার জিনিস, কথা হচ্ছে আমাদের বুঝতে হবে ভালো মতো, বোঝো নাই? ওয়াজ কুক, ওয়াজ কুকিং। ওকে ভাইয়া, যারা ক্লাসটা শেয়ার করো নাই, ক্লাস শেয়ার করে দাও। আমি দেখতে পাচ্ছি মাত্র 10 জন শেয়ার করছো, 10 জনের মধ্যে আমি একজন আছি, আমার আব্বু একজন আছে, আমার আপু একজন আছে, সবাই শেয়ার করছে। তোমরা শেয়ার করছো 7 জন মাত্র, কথা বলছো? সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও, তাহলে আমরা একটু আগ্রহ পাই আর কি, বুঝছো? এছাড়া আর কিছু না। ক্লাস শেয়ার করে দিও, হ্যাঁ, ওকে। পরবর্তীতে চলো, হুইচ সেন্টেন্স মেইনটেন্স সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুলস ভাইয়া, সেম জিনিস, রুল রুলেই শিখতে হবে তোমাকে, রাইট ফর্ম অফ ভার্বেও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে আসো আমরা একটু দেখি, হ্যাঁ। সুস্মিতা and her brothers are at school, হতে পারে, হতে পারে। রাকিব, সালমান or শারমিন হ্যাভ, ভাইয়া আসো। বি নাম্বার ক্ষেত্রে either or, either or, neither nor এর ক্ষেত্রে ভাইয়া দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, তাহলে অর অথবা নরের পরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, ঠিক আছে? তাহলে দুইজনকে আমরা ধরতে পারবো না, হয় রাকিব সালমান, না হয় শারমিন, তাহলে একজনকে বোঝাচ্ছে, একজনকে বোঝালে এখানে হ্যাজ দেওয়া উচিত ছিল, তাহলে এটা ভুল। 2 নাম্বার আসুন, দা ম্যান উইথ কালারফুল বার্ডস, প্রিপোজিশনাল, প্রিপোজিশনাল ফ্রেজ, তারপরে অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, টুগেদার উইথ, উইথ, হ্যাঁ, এই শব্দগুলোর পরে আরো কিছু ফ্রেজ আছে, ওই ফ্রেজগুলোর পরে ভার্ব যেটা বসে সেটা বসবে এই সাবজেক্ট অনুযায়ী। তাহলে উইথ এর পূর্ববর্তী প্রিপোজিশনাল ফ্রেজ, এই প্রিপোজিশনাল অংশ থেকে নিয়ে বাকিটুকু ভার্বের আগ পর্যন্ত বাকিটুকু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। লেখো সবাই, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন থেকে নিয়ে ভার্বের আগ পর্যন্ত যতটুকু আছে সেটা হচ্ছে ভাই প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ হলে তাহলে আমাদের এর আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে দা ম্যান কে সিঙ্গুলার না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে কি অ্যাজ বাই ইয়েস হবে না? অ্যাজ বাই ইয়েস হবে, কিন্তু এখানে শুধু লিভ দিছে, এই কারণে এটাও বাদ। তারপর আসুন, ওয়ান অফ মাই আনকেলস আর, ভাইয়া ওয়ান অফ এর ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউন হচ্ছে প্লুরাল, নাউন বা প্রোনাউন হচ্ছে প্লুরাল, আর ভার্বটা হচ্ছে তোমার সিঙ্গুলার। তাহলে ওয়ান অফ মাই আনকেলস, এই নাউন প্লুরাল দিছে, নাউন বা প্রোনাউন, কিন্তু ভার্ব পাওয়ার কথা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু ভার্ব বা প্লুরাল দিছে, এই কারণে এটাও বাদ। তাহলে সঠিক উত্তর কোনটা? সুস্মিতা এন্ড হার ব্রাদার্স, দুইজনকে বোঝাচ্ছে, আর হয়েছে এই কারণে, এই কারণে এই নাম্বারটা সঠিক। এটা বুঝছে কিনা বলো, এটা অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ। ওকে,
সমস্যা নেই, থাকো আজকের দিনটা একটু থাকো। রাইট ফ্রম অফ ভার্ব থেকে ঢাবিতে প্রশ্ন আসবে, হ্যাঁ, রাইট ফ্রম অফ ভার্ব থেকে ঢাবিতে প্রশ্ন আসবে। তাহলে এটা বুঝছো, এটা বুঝলে পরেরটাই চলো। আই উইশ, এখানে উইশ দিছে, উইশের পরে সাবজেক্ট আছে, তাহলে কি হবে? বি টু হবে, না হলে বি ভার্বের ক্ষেত্রে ওয়ার হবে। বি ভার্ব যেহেতু দিছে, চোখ বন্ধ করে ওয়ার বসাই দাও। অনেকে ওয়াজ দিবা, বলে ওয়াজ দিবা না, কারণ কি? উইশ আছে, ঠিক আছে। তারপর আসো, দ্য চাইল্ড, শিশুটি, হ্যাঁ, লাইক অ্যান অ্যাঞ্জেল, চাইল্ডের পরে স্লিপিং হবে না, কারণ হচ্ছে একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কি ভাইয়া? ফাইনাইট ভার্ব হচ্ছে ভি1 আর ভি2। ভি1 আর ভি2 হচ্ছে ফাইনাইট ভার্ব। এগুলো কি ভাইয়া? এফ বি ফাইনাইট ভার্ব, আর বাকি সব হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বি3 কি? বি3ও নন ফাইনাইট ভার্ব। এই বি3 হবে না এই কারণে। বি3 নন ফাইনাইট ভার্ব, তারপরে ভার্ব প্লাস আইএনজি নন ফাইনাইট ভার্ব, তারপরে টু প্লাস ভি1 এটাও নন ফাইনাইট ভার্ব, হ্যাঁ, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অনলি ভি1 এবং ভি2 হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে স্লিপও হতে পারে, স্লিপড হতে পারে, কারণ এটা হচ্ছে ভি1 আর এটা হচ্ছে ভি2। এখন আমরা কোনটা ইউজ করব? দেখো, দ্য চাইল্ড লাইক অ্যান অ্যাঞ্জেল, ঘুমাইছিল, লাইক অ্যান অ্যাঞ্জেল, তাহলে ঘুমানো ছিল, এই অর্থে কোনটা হবে? স্লিপড, যেহেতু ঘুমিয়েছিল বা অ্যাঞ্জেলের মতো ঘুমায় এমন না, সে ঘুমিয়েছিল অ্যাঞ্জেলের মতো, পরীর মতো, এই কারণে আমরা দিবো স্লিপড, বেটু, অর্থ বুঝতে হবে এটা। তারপর আসুন, দ্য হোস্ট ওয়াজ, ওয়াজ আছে, হ্যাঁ, ওয়াজে আছে, যেহেতু সেন্টেন্সটা যদি প্যাসিভের হয় তাহলে ওয়াজের পরে বি3 হবে, আর যদি সেন্টেন্সটা অ্যাক্টিভে হয় তাহলে ওয়াজের পরে আইএনজি হবে, ভার্বের সাথে আইএনজি হবে, হ্যাঁ। তাহলে দেখো, দ্য হোস্ট ওয়াজ কাউন্টেড, হোস্টকে গণনা করতেছে দ্য মেম্বার অফ গেস্ট, নাকি হোস্ট মেম্বার অফ গেস্ট গণনা করতেছে? হোস্ট গণনা করতেছে। তাহলে এটা কোন সেন্স আছে? অ্যাক্টিভ সেন্সে আছে। অ্যাক্টিভ সেন্সে থাকলে ভাইয়া ভার্বের সাথে আইএনজি ফর্মটা বলবে কাউন্টিং। তাহলে হোস্ট কাউন্ট করতেছে কে, কাদেরকে? দ্য মেম্বার অফ গেস্ট, এদেরকে কাউন্ট করতেছে। তারপর আসো, হ্যাভ ইউ এভার, ভাইয়া হ্যাভ ইউ এভার যাই থাকুক না কেন, হ্যাভ আছে না, হ্যাভের পরে কি বসবে? বি3 বসবে। তাহলে বি3 খোঁজো, ঝামেলা শেষ। কোনটা হবে? হ্যাভ ইউ এভার বিন টু কানাডা, তুমি কি কানাডা গিয়েছিলে? তারপর আসো, জান্নাত ভিজিটেড দ্য লাইব্রেরি, জান্নাত ভিজিটেড দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, এগুলোর পরে কি বসে? এগুলোর পরে ভার্বের আইএনজি ফর্ম বসে। তাহলে কোনটা হবে? ফিলিং হবে। তারপর আসো ভাইয়া, ইউর ব্রাদার গো টু স্কুল রেগুলারলি, এখন রেগুলারলি, ডেইলি, এগুলা থাকলে কি হয় তোমরাই বলো? এভরিডে, হ্যাঁ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, এই শব্দগুলো যদি থাকে প্রতিনিয়ত বোঝাতে, তাহলে কি হবে? প্রতিনিয়তই যায়, গো হবে না গোস হবে। ইউর ব্রাদার, ব্রাদার কি? ব্রাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কি হবে? অ্যাজ বাই এস হবে, তাহলে কি হবে? গোস হবে, একেবারে ইজি। তারপর আসো, লেট দ্য টাস্ক, লেট দ্য টাস্ক, এখন আসো, মেক লেটার পরে যাই থাকুক ভার্বের কনফার্ম হয়, বেস ফর্ম হবে, ইজ হবে না, টু বি হবে না, ওয়াজ হবে না, একেবারে ডাইরেক্ট খাঁটি ফর্মটা বসে যাবে, বি। বিয়ের পরে আবার ডান হয়েছে, বিয়ের পরে কি হয়েছে? ডান হয়েছে। কেন বিয়ের পরে ডান হয়েছে ভাইয়া? লেটের পরে সাবজেক্টটা যদি বা নাউন প্রোনাউন যদি প্যাসিভ হয় তাহলে বি প্লাস বি3 হয়। এই রুলস আমি পড়াইছি না তোমাদেরকে? পড়াইছি। তাহলে আসো, I always carry an umbrella in case it dash, এটা কি হতে পারে? তোমরা কল্পনা করতে পারবে না। এটার অ্যান্সার দাও সবাই, আমি দেখি একটু, আমি একটু দেখি এটার অ্যান্সার দাও সবাই। কয় নাম্বারটা? 25 নাম্বার। 25 নাম্বার প্রশ্নের অ্যান্সার দাও। আজকের ক্লাসটা করো, হুবহু কমন পাওয়ার নিশ্চয়তা দিব না, কিন্তু এই স্ট্রাকচার ফলো করেই তোমাকে দিবে ঢাবিতে, এই স্ট্রাকচার গুলো থেকে আসবে। যারা একা সলভ করতে ভয় পাও, ইংলিশে কিন্তু তোমরা একা সলভ করতে ভয় পাও, ঠিক আছে? এই কারণে কাজগুলো তোমাদের জন্য উপযোগী। আজকের লাইটিংটা ঠিক আছে।
হুম, আজকে লাইটে ফিট করাটা ঠিক হয়েছে। ওকে, ভাইকে জানাও একটু, এটা ওই সাইডে চলে গেছে। এ নাম্বার দিছো, 25 নাম্বারটা সবাই জানাও। রেইন, রেইন, রেইন। ওকে, দুই রকম উত্তর পাইছি আমি। তাহলে তোমরা এটা দিতে প্রস্তুত, এটা দিতে প্রস্তুত, তাই তো? এখন আসো, আই অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা, ছাতা ক্যারি করে আর কি, কারণ কি? ইন কেস, ইন কেস এটা ইফ এর মতো কাজ করে। কার মতো কাজ করছে? ইফ এর মতো। আমি অলওয়েজ ছাতা বহন করি, ছাতা নিয়ে থাকি, বা ব্যাগের ভিতরে ছাতা রাখে আর কি একটা, কারণ কি? ইন কেস ইট রেন্স, যদি বৃষ্টি হয়ে যায়। রেন্স কেন হবে? ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভাইয়া ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হয়, ঠিক আছে? এখন এটা কোন কন্ডিশনে পড়ছে? এখানেও আছে বি ওয়ান, এখানেও আছে বি ওয়ান, এটা জিরো কন্ডিশনের মধ্যে পড়ে। কারণ কি? আমি উইল রেনও দিতে পারতাম ফার্স্ট কন্ডিশনে ফালাইয়া, কিন্তু দিই নাই একটা কারণে। কারণটা কি? কারণটা হচ্ছে ভাইয়া, সচরাচর যে ঘটনাগুলো সত্য টাইপের, সেই আমব্রেলা ইউজ করে, আমব্রেলা বহন করে, আমব্রেলা রাখে নিজের সাথে, এটা কিন্তু সত্য টাইপের ঘটনা। সত্য টাইপের ঘটনা হলে এটা কি হবে? আমি তো এরকম বলতেছি না আমি যদি রাজা হতাম, অবাস্তব কিছু না, কিন্তু ক্যারি করতেই পারে একজন মানুষ ছাতা। তাহলে সত্য ঘটনা হইলে তোমাকে জিরো কন্ডিশনে ফেলতে হবে। তাহলে জিরো কন্ডিশনে ফেলতে হলে তোমাকে কোনটা দিতে হবে? রেঞ্জ দিতে হবে। রেঞ্জ দিতে হবে কেন? এস বাই এস হবে, কারণ হচ্ছে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা বুঝতে আশা করি। তারপর আসো, ডোন্ট। ভাইয়া আমি ওই দিনও পড়েছি, ডো নট থাকুক, ডিডন্ট থাকুক, হ্যাঁ, ডাজেন্ট থাকুক, এগুলোর পর অলওয়েজ কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। তাহলে মেক হবে, মেড হবে না, মেকিং হবে না, হ্যাভিং মেক হবে না। তারপরে আসো, তারপর কি বলছে? হি ইনজিস্টেড। হ্যাঁ, ইনজিস্টের পর একটা প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে অন, ঠিক আছে? এখন আসো, ইনজিস্টেড অন, প্রথমে হচ্ছে মাই গোয়িং হতে পারে, ইজ টু হবে না, ওভার হবে না, টু হবে না। এখন আসো, ইনজিস্টেড অন আছে না, এরপরে পসেসিভ থাকবে, হ্যাঁ, পসেসিভ থাকবে। পসেসিভ থাকার পরে ভার্বের আইএনজি ফর্ম হবে। এমনটাও ঘটে, যেটা এই সেন্টেন্সে ঘটছে। তোমাকে প্যাচে ফেলবে, এখানে ইনজিস্টেড অন দেবে, এখানে অন দেওয়ার পরে তোমাকে দেখো এখানে অন দিছে, এখানে অন আছে, এখানে অন আছে, তারপর দিবে কি জানো? তারপর দিবে তোমার টু গো। এখন তুমি প্যাচে পড়ে যাবে না? তুমিও জানো ইনজিস্টের পরে অন হয়, তাহলে অন দুই জায়গায় আছে, তুমি এখন কোনটাকে দিবা? ভাই স্ট্রাকচার অনুযায়ী এটাকে দিবা তুমি, কারণ কি? জিনিসটাই এমন। কথা বুঝছো? এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে ইনজিস্টেড অন এর পরে পসেসিভ হয় প্লাস ভার্বের আইএনজি হয়, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। কথা বুঝছো? না হলে ভবিষ্যতে প্যাচে পড়বা। আই হোপ বুঝতে পারছো। ওকে, সবসময় পসেসিভ হবে না, বসবে না, সবসময় না, ক্ষেত্রে ক্ষেত্রে বসে আর কি। কথা বুঝছো? অন পরে আইএনজি হয়, পজিটিভের পরে আইএনজি হয়, হ্যাঁ। তারপর আসো, দ্য বেগার ওয়াজ ফাউন্ড। এখন দেখো, ফাউন্ড এটা কি? একটা ভার্ব। একটা সেন্টেন্সে দুইটা ভার্ব যদি রাইট ফর্ম অফ ভার্ব না, এখানে একটা ভার্ব বসাতে হবে। দুইটা ভার্ব যদি বসাতে হয়, তাহলে দুইটা ভার্ব যদি থাকে, তাহলে প্রথমটা যাই থাকুক না কেন, দ্বিতীয়টা কি হবে? তারপরে আইএনজি হবে। আইএনজি পাইছি কি না? পাইছি। তারপরে চলো ভাইয়া, হি ওয়াচড দ্য বোট, সে কি দেখছে? বোট দেখছে। এটা একটা ভার্ব, দ্বিতীয় ভার্বে কি হবে? আইএনজি হবে। তাহলে কি হবে? ফ্লার্টিং। তারপরে আসা ভাইয়া, আই ওয়েন্ট টু শপ ড্যাশ এ বুক। শপের পরে এখানে ড্যাশ হবে, হ্যাঁ, ড্যাশ হবে, ভার্ব বসানোর জন্য একটা ড্যাশ হবে। তাহলে আসো, আই ওয়েন্ট টু শপ একটা ভার্ব, এরপরে কি হবে? আরেকটা ভার্ব আসলে আইএনজি হবে। সবাই গণহারে এটা দিবা, কিন্তু ভুল। কারণ কি?
পরপর দুইটা ভার্ব যদি থাকে, একটা সেন্টেন্সে দুইটা ভার্ব যদি বসাও তুমি, সেখানে যদি কোনো কিছুর উদ্দেশ্য বোঝায়, কি বোঝায়? উদ্দেশ্য বোঝায়। কি বোঝায়? উদ্দেশ্য বোঝালে, উদ্দেশ্য বোঝালে টু প্লাস বি1, আমি ইনফিনিটিভ ফর্ম বলবে। কথা বুঝছো? এখানে দেখো, আই ওয়েন্ট টু শপ, আমি দোকানে গিয়েছি। কেন গিয়েছি? টু বাই এ বুক, একটা বই কিনতে। আমার দোকানে যাওয়ার উদ্দেশ্যটা কি? বই কিনা। এই কারণে সেই নাম্বারটা সঠিক হবে। এটা বলছে কিনা একটু বলো, এটা বলছে কিনা একটু বলো। তিরিশে চলে আসছে। ঘাড় ব্যথা করতেছে প্রচুর। ক্লাসটা শেয়ার দিয়ে দাও যারা দাও না এখনো। হ্যাঁ, ওকে। তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না আমি। কিছু একটা হয়েছে সম্ভবত, ফেসবুক কর্তৃপক্ষ থেকে হয়তোবা ঝামেলা একটা হয়েছে হয়তোবা। তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি। ভাই আরেকবার প্লিজ, পোলাপাইন কমে গেছে ভাই। পোলাপাইন কমুক, সমস্যা নেই, সবাই তো চান্স পাবে না আবার। আচ্ছা আসো ভাইয়া, আমি বলছি দুইটা ভার্ব যদি পাশাপাশি থাকে, এটা ভার্ব, হ্যাঁ, দুইটা ভার্ব যদি পাশাপাশি থাকে, আবারও বলতেছি দুইটা ভার্ব যদি থাকে আর কি একটা সেন্টেন্সের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে দুইটা ভার্ব যদি থাকে, একটা ভার্ব, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। দ্বিতীয় ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। কিন্তু যদি উদ্দেশ্য বোঝায়, কি বোঝায়? উদ্দেশ্য বোঝায়। কি বোঝায়? উদ্দেশ্য বোঝায়। তখন কি হবে? উদ্দেশ্য বোঝালে হবে ভাই টু প্লাস বি1। কারণ কি ভাইয়া? উদ্দেশ্য বুঝাইছে। এখন দেখো এখানে, আই ওয়েন্ট টু শপ, আমি দোকানে গিয়েছি। কেন গিয়েছি? আমার তো উদ্দেশ্য আছে একটা, টু বাই এ বুক, বই কিনতে। তাহলে দোকানে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে বই কেনা। এই কারণে এখানে টু বাই হয়েছে। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পারছো। তারপরে দ্য ডাক্তার সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট, ভাইয়া সাজেস্টেড দ্যাট সাবজান্টিভ মোডে চলে আসছে, তাহলে ভাবে আব্বা ফ্রম হবে একেবারে, লস। তারপর আসো, কফি অ্যান্ড টি, এই দুইটা আইটেমের কথাই বলছে। হ্যাঁ, কফি অ্যান্ড টি হলে কি হবে? ওয়্যার হবে। তারপরে আসো, ওয়েন, আবার ওয়েন দিয়েছে। দেখো ওয়েনের ক্ষেত্রে আমি দেখাইছি, দেখো উইল বাই, শ্যাল অথবা উইল দেখাইছিলাম আমি তখন। হ্যাঁ, আই উইল বাই পাইছি, কমার আগে উইল বাই পাইছি, তাহলে কমার পর উইল বাই পাইলে কমার আগে কি হবে? প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স বা বি1 হবে। তাহলে বি1 হলে কি হবে? গেট হবে। ঠিক আছে, ডান। তারপরে চলো, টুরিস্ট দেয়ার, এখানে আচ্ছা আমি পড়ি, দেয়ার রিজার্ভেশন ওয়েল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান্ট টু ফ্লাই টু কক্সেস বাজার। আচ্ছা, টুরিস্ট এরপরে একটা ইয়া হবে, এরপরে কি হবে? এরপর হবে একটা শূন্যস্থান বা ফাঁকা ঘর। ঠিক আছে, হয়তোবা বলে দিতে পারি নাই, সরি ফর দ্যাট। তাহলে এখন দেখো, টুরিস্ট দেয়ার রিজার্ভেশন, এখন দেখো তো, তোমার প্রশ্ন পড়া লাগবে না এখানে, প্রশ্ন পড়ার দরকার নাই, তুমি অ্যান্সার করতে পারবা। কারণ কি? হ্যাড ব্যাটারের পরে এখানে হ্যাড ব্যাটার গেমটা খেলছে। হ্যাঁ, হ্যাড ব্যাটারের পরে ভার্বের কোন ফর্ম বসে? হ্যাড ব্যাটারের পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে হ্যাড ব্যাটার, হ্যাড টু বেটার জীবনে পাইছো না? হ্যাড টু বেটার তুমি পাও নাই, বেটার টু হ্যাড পাইছো, পাও নাই, তাহলে এটা বাদ। হ্যাড বেটার এরপরে ভার্বের টু প্লাস বি1 দিচ্ছে, তাহলে এটাও বাদ। হ্যাড বেটার গো হতে পারে, আর হ্যাড বেটার গেট, কোনটা হবে ভাইয়া? স্ট্রাকচার অনুযায়ী টুরিস্ট হ্যাড বেটার গেট দেয়ার রিজার্ভেশন ওয়েল ইন অ্যাডভান্স, তাদের রিজার্ভেশনটা, টুরিস্ট যারা আছে কক্সবাজার যাওয়ার আগে তাদের রিজার্ভেশনটা যাতে রেখে দেয়, হ্যাড বেটার গো যাওয়া উচিত এই অর্থে না, তাহলে কোনটা হবে? রেখে দেওয়া অর্থে গেট।
ঠিক আছে, গেট অর্থ পাওয়া বা রেখে দেওয়া। তাহলে টুরিস্ট যারা আছে তাদের জন্য উচিত, হ্যাড বেটার মানে কি উচিত অর্থে রেখে দেওয়া উচিত, দেয়ার রিজার্ভেশন ওয়েল ভালোভাবে রেখে দেওয়া, ইন অ্যাডভান্স আগে থেকেই। কেন? ইফ দে ওয়ান্ট টু ফ্লাই টু কক্সবাজার, কক্সবাজার যদি যাতে তারা ইচ্ছুক থাকে তাহলে তারা যেন তাদের বুকিংটা আগে থেকে রেখে দেয়, এই কথা বলছে। হ্যাঁ, আগে থেকে তারা যাবে, যাওয়া উচিত, গেলে তো গেলেই গা, তখন আর লাগবে কি। ঠিক আছে, তারপর আসো, এটা কি ভাইয়া? গ্লাস দ্য টেবল, গ্লাস দ্য টেবল, গ্লাস এটা কি ভার্ব? কোন সেন্টেন্সে, সরি বি3 কেন দিছি, কোন সেন্টেন্সে ভার্বটা আগে বসে? ইম্পারেটিভ সেন্টেন্সে। ভাই এখন আসো, ভাই গ্লাসিংও তো দিতে পারতাম, তো গ্লাসও তো দিতে পারতাম, হ্যাঁ দিতে পারতাম তো, কিন্তু ভার্ব কই পাবা তুমি? একটা সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ফাইনাল ভার্ব লাগবে, না হলে সেন্টেন্স হবে না, সেন্টেন্সটা ভুল। একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাল ভার্ব লাগবে, একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাল ভার্ব লাগবে, না হলে বাক্যটি ভুল। তাহলে এখানে দেখো গ্লাস দ্য টেবল, এখন গ্লাস এটা যদি ভার্ব হয় তাহলে সাবজেক্ট কই? এটা তো অবজেক্ট, টেবিল এ রাখতে বলছে, গ্লাসটা টেবিলে রাখতে বলছে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। কেন ইউ? আমি বললাম গ্লাস দ্য টেবল, গ্লাসটা টেবিলে রাখো, কাকে বলছি? তোমাকে বলছি, ইউ গ্লাস দ্য টেবল, তুমি রাখো টেবিলে, তুমি রাখো গ্লাসটা, তাহলে তুমি এখানে সাবজেক্ট, রাখার কাজটা করবে তুমি, কথা হচ্ছে। তার মানে সাবজেক্টটা লুকায়িত আছে, একটা ফাইনাল ভার্ব আছে, অবজেক্ট আছে, তাহলে ভার্ব কমপ্লিট। তাহলে কোনটা হবে? গ্লাস হবে। এটা বুঝছো কিনা ভাইয়াকে একটু জানাও, এটাতে ঝামেলা করবা, তোমরা অনেকে গ্লাসিং দিয়ে দিবা, মানে দিতে দিতে অভ্যস্ত তো এই কারণে, এটা দিও না। হ্যাঁ, বুকিং নিছে, ওকে। ওকে, আই হোপ ক্লিয়ার। তারপর আসুন, তারপরে কি বলছে আমরা দেখি, আই এম লুকিং ফরওয়ার্ড টু, বা ভার্বের সাথে আইএনজি বসবে, কিন্তু তোমরা এটা দিয়ে দিবা, এখানে খেয়ালও করবা না, ঢাবিতে নাম্বার কাটা খাবা। লুকিং ফরওয়ার্ড পর্যন্ত দিয়ে আছে, তোমাকে দিতে হবে টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে লুকিং ফরওয়ার্ড টু সিইং হবে। তারপর আসুন, she tired to be serious but she couldn't help, এত কিছু পড়ার দরকার ছিল না, হেল্প একটা ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে। তারপর আসো ভাইয়া, তারপরে কি বলছে? মাইন্ডের পর আইএনজি হয়। তারপর আসো ভাইয়া, ইনফিনিটিভ জিরান, এটার একটা ক্লাস নিব না, দুইটা ক্লাস রাখছি না, একটা রাখছি, হ্যাঁ একটা ক্লাসে হয়ে যাবে। ওডিও মাইন্ড, মাইন্ডের পর আইএনজি হয়। তারপর আসো ভাইয়া, গেভ আপ, গেভ আপ, আপ হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর আইএনজি হয়, আবার ভার্ব দুইটা হলো আইএনজি হয়, এভাবে হয়। তারপর আসো ভাইয়া, তারপরে কি বলছে? লুকিং ফরওয়ার্ড টু মিটিং, টু দেয় না কিন্তু, হ্যাঁ তোমরা অনেকে এটা দাগায় দিবা, কইরো না এটা, টু মিটিং হবে। তারপরে দেখো আই রিমেম্বার, আই রিমেম্বার পর কি হবে? ভিজিটিং হবে। কেন? দুইটা ভার্ব। তারপরে আসো ভাইয়া, স্টপ একটা ভার্ব, ভাই স্টপ, এরপরে জিরান ফর্ম হয়। তারপর আসো, আমি জিরান পার্টিসিপল ক্লাসে এগুলো পড়াবো। রিগ্রেট, তারপরে কি হয়? টেলিং হয়। তারপর আসো, লুকিং ফরওয়ার্ড টু, টু রিসিভিং। তারপর আসো ভাইয়া, হ্যাভ ইউ ফিনিশড, হ্যাভ ইউ ফিনিশড একটা ভার্ব, এরপর আরেকটা ভার্ব আসবে, রিডিং হবে। তারপর আসো ভাইয়া, ইনজিস্ট, ইনজিস্টের পর কি আসে? অন আসে, অন আসে, দেখছো? ইনজিস্টের পর অন আসে, তারপরে পসেসিভ হয়, তারপর ভার্বের আইনজি হয়, এই কারণে এটা সঠিক। এখন দেখো অবজেক্ট ফর্ম দিছে, অবজেক্ট ফর্ম দেওয়ার কারণে এটা হবে না, হবে না। কথা বুঝতে কিনা বলো? বুঝছো আশা করি। ইনজিস্টের পরে প্রিপোজিশন অন হয়, এখানেও অন আছে, এখানেও অন আছে, কিন্তু আমি বলছি কি তারপরে পসেসিভ হবে, তাহলে পসেসিভ প্লাস আইএনজি হলে এখানে পসেসিভ নাই, অবজেক্ট ফর্ম দিতে, এই কারণে এটা বাদ। ঠিক আছে, এ স্মল চাইল্ড, এ স্মল চাইল্ড ডাজ হোয়াট এভার, একটা ছোট শিশু তাই করে। হিজ ফাদার ওয়াজ ডান, তার বাবা যা করে একটা ছোট শিশু তাই করে। তার বাবা যা করেছিল, অর্থ অনুযায়ী মনে হবে ওয়াজ ডান, এটাই সঠিক। তাহলে এখানে তুমি হ্যাড ডান দিতে পারো, ডায়েট দিতে পারো, কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো নাই, এটা কি ভাইয়া? ক্লোজ মার্কার। ক্লোজ মার্কার হলে এই সাইডে আছে কি আমার? এই সাইডে আছে ডাস বি1, তাহলে ওই সাইডে কি হবে?
সরি, এটা হচ্ছে কনজাংশন। কনজাংশনের এই সাইডে যে টেন্স, ওই সাইডে সেম টেন্স হবে। এই সাইডে বি1 আছে, তাহলে ওই সাইডে কি হবে? বি1 হবে। বি1 আছে কোন জায়গায়? বি1 নাই, এটা বি1। তারপর আসো, দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেড। আচ্ছা দেখো, দেন আছে, দেন থাকলে কি হবে? উড রেদার হবে। তারপর আসো, এখানে অর্থটা জেনে রাখো, স্টার দেন ব্যাক, ভিক্ষা করবে, সরি, মরে যাবে তারপরে ভিক্ষা করবে না, দরকার হলে না খেয়ে মারা যাবে তারপরে ভিক্ষা করবে না। কারণ মেনি পিপল, মেনি পিপল আছে। এখন তোমরাই বলো এখানে কি হবে? মেনি পিপল, এক্সপ্লোশন মানে হচ্ছে বিস্ফোরণ। হুম, বিস্ফোরণ, বিস্ফোরণ বা ক্ষুধার্ত থাকা বা অনাহারে থাকা, এরকম অর্থ দেয়। হ্যাঁ, এক্সপ্লোশন মানে হচ্ছে বিস্ফোরণ বা ক্ষুধার্ত বা অনাহারে থাকা। আচ্ছা, বিস্ফোরণ ধরলাম আমরা। এখানে আমাকে বসাতে হবে মেনি পিপল। মেনি পিপল কি হয়? ওয়ার কিল্ড, মারা যায়। হ্যাভ বিন ডেড, মারা যায়, মেরে ফেলা হয়। ওয়ার ডেড, মেরে ফেলা হয়। এখন আসো, এখন আসো, কোনোটাই হবে না, হবে ডায়েট ফ্রম। কারণ অর্থ অনুযায়ী দেখো, ডাই দিয়ে অনেক কিছু আছে। ডায়ের পর যদি ফ্রম থাকে, ফ্রম থাকলে অনাহারে মরা যাওয়া অর্থ হয়। অনাহারে মরা, মরে যাওয়া বা বিস্ফোরণে মরা। তারপরে ডাই বাই, ডায়ের পরে বাই, দুর্ঘটনায় মারা যাওয়া, দুর্ঘটনায় মারা যাওয়া। তারপরে ডাই কি আছে? ইন আছে, ফর আছে, ডাই ফর, দেশের জন্য মরে যাওয়া, দেশের জন্য মরা। তারপরে ডাই ইন আছে, ডাই ইন, ডাই ইন মানে কি ভাইয়া? সাধারণভাবে মারা যাওয়া, সাধারণ মৃত্যু। তাহলে এই জিনিসটা মাথায় রাখলে এই উত্তরটা তুমি পারবা। তাহলে এক্সপ্লোশন মানে বিস্ফোরণ, তাহলে বিস্ফোরণে মারা যাওয়াতে ডাই ফ্রম বলবে। তাহলে মেনি পিপল ডাই ফ্রম বা ডাইড ফ্রম দ্য এক্সপ্লোশন, অনেক মানুষ বিস্ফোরণে মারা গেছে, এই অর্থ বোঝাতে ডাইড ফ্রম এখানে কারেক্ট হবে। ঠিক আছে, কোনটার কারণে এটা হয়েছে বুঝছো? আমার এখানে তো ঠিকঠাক ছিল। ইন্না লিল্লাহ, নেটের অবস্থা করছে অশুভ শক্তি। উম রে, সরি 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 ফর দ্যাট। এখন দেখা যাচ্ছে কিনা বলো তো একটু? এখন ক্লিয়ার দেখা যাচ্ছে? বাকি একটু জানো। এখন ঠিক হয়েছে না? আচ্ছা, একটা মিনিট, জাস্ট জাস্ট একটা মিনিট। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, আমি একটু লিখে পড়াচ্ছি। হ্যাঁ, আবার ঠিক আছে।
ওকে 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 ওকে, এখন ক্লিয়ার। ওকে, সরি ফর দ্যাট। 50 নাম্বার আছে। কয় নাম্বার থেকে এমন হয়েছিল? কয় নাম্বার থেকে আমাকে একটু বলো তো, আমার সুবিধা হবে। কয় নাম্বার থেকে এই জিনিসটা হয়েছে আমাকে একটু বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বুঝাইছিলাম অনেক কষ্টে করে। যাই হোক, আমরা আবার বুঝবো, টেনশন নাই। আসো, এখানে কি বলছে আমরা একটু দেখি। মেনি পিপল ড্যাশ দ্য এক্সপ্লোশন। এক্সপ্লোশন মানে বিস্ফোরণ, হ্যাঁ। এখানে দেখো, এখানে বলছে ভাইয়া অনেক মানুষ মারা যায়। কিসে মারা যায়? বিস্ফোরণে মারা যায়। এখন মারা যাওয়া ইয়া হচ্ছে ভাইয়া ডায়েট, ডাইট, ডিড, তারপরে কিল, সবগুলো হয়। কোনটা দিব আমরা? এখানে আমরা প্রিপোজিশন ইউজ করব। কারণ কি ভাইয়া, বিস্ফোরণের কথা যেহেতু বলছে, আর আমাদের শব্দ হচ্ছে ডাই। ভাইয়া ডায়েটের পরে যখন ফ্রম বসে তখন অর্থ দেয় ভাইয়া অনাহারে মারা যাওয়া, অনাহারে মরা বা বিস্ফোরণে মরা, বিস্ফোরণে মরে যাওয়া। তারপর ডায়ের সাথে তোমার বাই যদি আসে তখন হয় দুর্ঘটনায় মরে যাওয়া, দুর্ঘটনায় মরে যাওয়া। তারপর ডায়ের সাথে আবার তোমার ফর আসলে দেশের জন্য মারা যাওয়া, দেশের জন্য মরা। তারপর ডায়ের সাথে ইন আসলে ভাইয়া সাধারণ মৃত্যু। ভাই যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা দিয়ে দিছে আর সেন্টেন্সের সাথে মিলে যাচ্ছে, তাহলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে এই জিনিসটা, ডায়েট ফ্রম। ঠিক আছে, তারপরে আসো, এটা আশা করি বুঝতে পারছো। তাহলে ডায়েট ফ্রম মানে হচ্ছে অনাহারে বা বিস্ফোরণে মরে যাওয়া, ডাই বাই হচ্ছে দুর্ঘটনায় মরে যাওয়া, ডাই ফর মানে হচ্ছে দেশের জন্য মরা, আর ডাই ইন হচ্ছে সাধারণ মৃত্যুবরণ করা। এটা মনে রাখবা কিভাবে? আসো, এটা মনে রাখাচ্ছি আমি তোমাদেরকে। অন্য কালার কলম নিচ্ছি আমি। আচ্ছা, এটা এখানে চলে আসছে, যেহেতু কালারটা একটু চেঞ্জ করলাম, কেউ মাইন্ড করেন, হ্যাঁ। প্রথমে আসো, ডাই ফর কোনো কিছুর জন্য মরে যাওয়া। ফর মানে কি? জন্য। কিসের জন্য? দেশের জন্য মরে যাওয়া। এই কারণে ডাই ফর মানে হচ্ছে দেশের জন্য মরা। ফর যেহেতু জন্য, তো দেশের জন্য। তারপরে বাই মানে দ্বারা, কোনো কিছু দ্বারা মৃত্যুবরণ করা। তাহলে দ্বারা বলছে কিসের দ্বারা? দুর্ঘটনার দ্বারা মৃত্যুবরণ করবো আমরা। দুইটা ফিনিশ। এখন আসো, ডাই ফ্রম অনাহারে মৃত্যুবরণ করা অথবা বিস্ফোরণে মারা যাওয়া। ডাই ফ্রম, এটা কিন্তু মনে রাখার জন্য জাস্ট, হ্যাঁ। এখন আসো, কোন জায়গা থেকে মরার উৎপত্তিটা হয়েছে? অনাহারে থাকার কারণে ওই জায়গা থেকে মরার উৎপত্তি হয়েছে। কিসের কারণে? অনাহারে থাকার কারণে। তাহলে মরার উৎপত্তিটা হয়েছে কোন জায়গা থেকে? অনাহারে থাকার কারণে। তাহলে ডাই ফ্রম মানে হচ্ছে অনাহারে মৃত্যুবরণ করা। আবার বিস্ফোরণটা কোন জায়গা থেকে সংঘটিত হয়? কোন জায়গা থেকে তো সংঘটিত হয়, কোন জায়গা থেকে না। বিস্ফোরণটা কোথা থেকে সংঘটিত হয়? কোন জায়গা থেকে। তাহলে থেকে অর্থে ডাই ফ্রম মানে বিস্ফোরণে মৃত্যুবরণ করা। ভাই এগুলো মনে রাখার জন্য, এগুলো কিন্তু অ্যাকচুয়াল কোনো নিয়ম না, হ্যাঁ। তারপর ডাই ইন, একদিন তো মরেই যাব, এত পড়াশোনা করে লাভ কি? মরেই যাব, চলেই যাব, কোন জায়গার মধ্যেই তো যাবা, কোন জায়গার মধ্যেই তো যাবা, কবরে যাবো মনে করো, তাই ইন। তাহলে ইন হলে সাধারণভাবে মৃত্যুবরণ করা ডাই ইন। 100% ক্লিয়ার কিনা ভাই একটু বলো। 100-এ 100 ক্লিয়ার কিনা ভাই একটু বলো। ওকে, মনে থাকবে? ডায়রিয়া প্রশ্ন আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, মেমোরাইজিং ভাই, মেমোরাইজিং পার্টের 5টা ক্লাস নিব, কিচ্ছু লাগবে না আর। 3 ঘন্টা 4 ঘন্টা করে সময় দিবে এক একটা ক্লাসে, মেমোরাইজিং পার্ট কমপ্লিট। তাহলে আগে গ্রামারের ক্লাসগুলো করো, তারপরে মেমোরাইজিং পার্টের ক্লাসগুলো করো। অ্যাডভাইস আছে ভাই, জেরান্ডের নিয়মটা মনে আছে? আর পার্টিসিপেন্ট নিয়ম মনে আছে? পড়াবো আমি।
অ্যাডভাইস, এটা এটার পর একটা ইনফিনিটিভ ফর্ম আসে, এর আগে থাকে একটা অবজেক্ট ফর্ম, এগুলো রুলসে আসবে। তারপর আসো ভাইয়া, ডিড ইউজ, ইউজের পর কি আছে দেখো তো, টু আছে, এখানে তো ইউজ টু দেয় নাই। এই ইউজ টু যদি দিত তাহলে ভার্বের বি ওয়ান ফর্ম আসতো ভাইয়া, বি ইউজ টু, গেট ইউজ টু, গট ইউজ টু বা বিকাম ইউজ টু, এগুলোর পরে ভার্বের কোন ফর্ম হয়, আইএনজি ফর্ম হয়। কিন্তু এখানে ভাইয়া ইউজ টু, এখানে কি আছে, ডি আছে, এখানে দেখো ডি আছে, কিন্তু এখানে কি ডি আছে? অনেকে ভুলটা করো, এটা কেন করো ভাইয়া? এখানে কি ডি আছে? ডি নাই তো, এখানে ডি নাই থাকলে এটা নর্মাল ইউজ। এখন তোমাকে ফোকাস দিতে হবে টু তে, টু এর পরে কি বসে, টু এর পরে ভার্বের বি ওয়ান ফর্ম বসে, বি ওয়ান ফর্ম বসলে কোনটা হবে, প্লে হবে। একেবারে সহজ কিন্তু ভাইয়া, তুমি আবার এটার সাথে মিলাইও ভাইয়া ডিড এর কারণে কি আইএনজি হলো কিনা, এগুলো করবা না। তারপরে আসো, ইউ হ্যাড বেটার, হেড বেটার পরে কি বসে, অবশ্যই ভার্বের বি ওয়ান ফর্ম বসে, হারি হবে। তারপর আসো ভাইয়া, আই ডিসাইডেড টু গো, ডিসাইডেড টু গো এরপরে কি হবে, এটা সবাই উত্তর করো। আমি আজকে দুইটা ড্যান্সার পাইলাম, কেন ড্যান্সার পাইলাম? অ্যাডমিশনের চাপ কমবে। ওকে, তোমরা পারতেছ না ভাইয়া, ডিসাইডেড টু গো এরপরে কি হয়, ফর হয় একটা, ফরের পরে ভাইয়া ভার্বের আইএনজি ফর্ম হয়, ডিসাইডেড টু গো এরপরে কি হয়, এরপরে হয় ভাইয়া একটা ফর, ফরের পরে ভার্বের আইএনজি ফর্ম। এখানে ফর আছে কোনটা, ফর আছে, ফর আছে, বাকিগুলা কাটা। তাহলে দেখো ফর আছে, ভার্ব আছে ওয়াক, তারপর আইএনজি, এ ওয়াক হবে না। ঠিক আছে ভাইয়া, এ কারণে বি নাম্বারটা কারেক্ট। তারপর আসো 55 নাম্বার, আমেরিকান বিলিদের এত কিছু দরকার নাই, নেসেসারি আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা সাবজেক্টিভ ওয়ার্ড, সাবজেক্টিভ পড়ানোর ক্ষেত্রে আমি কি বলছি ভাইয়া, দুইটা কথা বলছি, দ্যাট প্লাস ভার্বের আব্বা ফর্ম, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম। মনে আছে? মনে আছে? এখন দেখো এখানে কি আছে, নেসেসারি, দ্যাট নাই, সাবজেক্টিভ মোডে নাই, কিন্তু এটা দিবা অনেকে, এ দ্যাট আছে ভাইয়া, গভর্ন আছে, হ্যাঁ এটা দিতে পারো, কিন্তু আমরা কি সাবজেক্টিভ করতেছি নাকি রাইট ফর্ম অফ ভার্ব করতেছি? রাইট ফর্ম অফ ভার্ব করতেছি। এখানে যেহেতু দেয় নাই, আমরা নিব ডি নাম্বারটা। ঠিক আছে, তারপর আসো, তারপরে এই নেসেসারি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, নেসেসারি অ্যাডজেক্টিভ, প্রয়োজনীয়। আর নেসেসিটি ওটা হচ্ছে নাউন, নেসেসিটি ওটা হচ্ছে নাউন, মাথায় রাখিও। এই নেসেসারি এই অ্যাডজেক্টিভের পরে ভাইয়া ইনফিনিটিভ ফর্ম হয়, কথা বুঝছো? এই কারণে আমরা এটাকে নিয়ে নাই। সাবজেক্টিভ থাকতো, সাবজেক্টিভের টপিক হয়তো সেটা ভিন্ন জিনিস ছিল, কিন্তু ভাইয়া এটা আসছে তোমার ইনফিনিটিভ জিরান পার্টিসিপল ওই জায়গা থেকে, কথা বুঝছো? এই নেসেসিটি ওয়ার্ডের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, এটা বুঝছো কিনা বলো? সাবজেক্টিভের হিসাবে ধরলে এটাও ঠিক আছে, কথা বুঝছো? সাবজেক্টিভের হিসাব ধরলে বি নাম্বারটাও ঠিক আছে। আমি ভাইয়া একচাটিয়া ভাবে উত্তর করতে রাজি না, এটা রুলস অনুযায়ী এটাও যেমন ঠিক, এটাও তেমন ঠিক, দুইটাই তুমি কারেক্ট করতে পারবা। ভাই এটা বুঝছো কিনা বলো? নেসেসারি টু, হ্যাঁ ভাই তোমরা বুঝছো কিনা একটু বলো আমাকে। ভাই সাবজেক্টিভের স্ট্রাকচার ফলো করলে এটা হবে, আর ভাই ইনফিনিটিভ স্ট্রাকচার ফলো করলে এটা হবে। এরপরে নেসেসিটি বা নেসেসারি, এরপরে প্রিপজিশন টু হয়, এরপরে টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, তিন ভাবে কারেক্ট হয়। ঠিক আছে, তারপরে আসো, আমি ভাই একচেটিয়ার পক্ষে না যে এটা আমার অ্যান্সারে আছে এটা অ্যান্সার করতে হবে এমনটা না, দুইটাই কারেক্ট। তারপরে আসো ভাইয়া, ওয়ার্কস অ্যাজ ইফ,
সে এমন ভাবে হাঁটে যে মনে হবে সে লেম, খোরা। এখন আসো ভাই, অ্যাজ ইফ এর পরে কি হয় স্ট্রাকচার আমরা দেখাইছি, বা হি আছে, হি এর পর অনেকে ওয়াজ দিবা, হ্যাজ দিবা, ইজ দিবা, কিন্তু না, কিন্তু না, তুমি অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলোর ক্ষেত্রে প্রথমে যদি V1 ফর্ম থাকে, পরবর্তীতে তোমাকে দিতে হবে V2। প্রথমে যদি B2 থাকে, পরবর্তীতে তোমাকে দিতে হবে হ্যাড প্লাস B3, হ্যাড প্লাস B3। তাহলে এখন আসো, এখানে B1 আছে, আমার লাগবে কি V2, তাহলে ইজ কাটা, হ্যাজ কাটা, হ্যাড বিন, এটা হবে না। তাহলে বি ভার্বের V2 হচ্ছে ওয়াজ ওয়ার, বি ভার্বের V2 এটা হচ্ছে ভাইয়া ওয়াজ ওয়ার। এখন আসো, হি এর পর তো ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু ওয়াজ হবে না, কারণ কি ইফ, অ্যাজ দো এগুলা কখনো ওয়াজকে গ্রহণ করে না, ওয়ারকে গ্রহণ করে, এই কারণে ওয়ার হবে। কেন ওয়ারকে গ্রহণ করে? অবাস্তব কিছু বোঝায় এগুলা দ্বারা, এই কারণে। এটা বুঝতে কিনা একটু বলো, এটা বুঝতে কিনা একটু বলো। এটা তো সহজ, এটা এটা নিয়ে না জিজ্ঞেস করি। আই ওয়ান্ট, ওয়ান্ট এরপরে অনেকে টু খুঁজবা, টু নাই, মাথা গরম হয়ে গেছে। এখন আসো, ওয়ান্টের পরে ভাইয়া একটা অবজেক্ট থাকবে, অবজেক্টের পরে থাকবে একটা টু, তারপরে থাকবে একটা বেস ফর্ম। অবজেক্টের পর থাকবে একটা টু, তারপর থাকবে একটা বেস ফর্ম। তাহলে আই ওয়ান্ট, তারপর একটা অবজেক্ট খোঁজো, ইউ আছে, টু নাই। ওয়ান্টের ক্ষেত্রে টু লাগবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু লাগবে। কি লাগবে? টু লাগবে, আর টুর পরে বেস ফর্ম লাগবে। তাহলে একটা অবজেক্ট খোঁজো, টু নাই, এই কারণে বাদ। অবজেক্ট আছে, টু আছে, ভার্বের বেস ফর্ম আছে, হতে পারে দ্যাট দিছে অবজেক্ট, মনে করলাম এটা অবজেক্ট, আবার ইউ দিছে কেন, টু কই, ভার্বের বেস ফর্ম কই, বাদ। সঠিক উত্তর এই নাম্বারটা। কথা বুঝতে পারছো? এই স্ট্রাকচারটা জাস্ট পরীক্ষা চলে আসতে পারে। তারপরে হি অ্যাপিয়ার্স টু ট্রাই হিজ বেস্ট, সে তার সর্বোচ্চ দিয়ে ট্রাই করছে। এখন এখানে প্রশ্নটা দেখো, টু, টু এর পর ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। এখন এই প্রশ্নটা দেখো, বেস ফর্ম নাই কাটা, ভাইয়া এস বাই এস তো হবেই না, টুর পরে কোনোদিনও কোশ্চেন কালো এস বাই এস হয় না, মডাল ভার্বের পরেও কোনোদিনও এস বাই এস ফর্ম হয় না। তাহলে এটা আগে বাদ। ট্রাইং, টু এর পর ভার্বের আইএনজি ফর্ম হয় না। লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, তারপরে উইথ এ ভিউ টু, তারপরে উইথ অ্যান আই টু, ঠিক আছে, এগুলোর পরে আইএনজি বসে, কিন্তু এখানে জাস্ট টু দিছে, তাহলে আইএনজি ফর্ম হবে না। তাহলে এটা বাদ। হবে কি হ্যাভ, এটা B1, এই হ্যাভ এর পরে B3 বসতে পারে। কথা বুঝছো? তাহলে কোনটা হবে? সি নাম্বারটা সঠিক হবে। তুমি জাস্ট টু এর পরে এই জিনিসগুলো দেখে তুমি অ্যান্সার করতে পারতেছো। কথা বুঝছো? তারপর আসো, ইফ আই ওয়ার এ কিং, তারপর আসো many goats are grazing and few sheep। দেখো ভাইয়া এখানে কি আছে? many goats are, আবার and আছে, and or but, এগুলো কি কনজাংশন? কনজাংশনের আগেও যা, পরেও তা, কনজাংশনের আগেও যা, পরেও তা। তাহলে এখানে কি আছে? প্রেজেন্ট ফর্ম আছে, এখানে কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। এটাও হতে পারে, এটা হতে পারে, এটা হবে না, পাস্ট হবে না, প্রেজেন্ট পারফেক্ট হবে না। এখন আসো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স B1, এখানেও লাগবে কি একটা B1 লাগবে। এখন B1 হিসেবে কোনটা নেবা? ইজ দিবা নাকি আর কে নিবা? এখন দেখো ফিউ শিপ, কিছু শিপ, তাহলে কিছু শিপ বলতে কি? কিছু শিপ তার মানে একের অধিক না? একের অধিক, একের অধিক হলে আর হবে। ঠিক আছে, তারপর আসো আই উইশ, আই উইশ, তারপর আই ওয়াজ দিবা কাটা, এন দিবা কাটা, হবে না। উইশ থাকলে হয়তো বা বি ভার্বের ক্ষেত্রে, বি ভার্বের ক্ষেত্রে তোমাকে ওয়ার ইউজ করতে হবে, অথবা তোমাকে B2 ইউজ করতে হবে, সোজা কথা ভাই। তাহলে এম দিলে তো হবেই না, কারণ কি এটা বি ভার্বের ক্ষেত্রে যাই বলো না কেন তুমি, এটা হবে না। ঠিক আছে, যেভাবে দাও তুমি কট, ওয়াজ তো হবেই না, তুমি কট এই জায়গায়। তারপর আসো ভাইয়া হ্যাভ, এটা কি হবে? এটা B1 আছে, এটাও হবে না, এই জায়গায় কট। তারপর আসো ওয়ার বসে গেছে, বি ভার্বের ক্ষেত্রে ওয়ার। তারপর আসো আচ্ছা দেহ, আচ্ছা আদান দিচ্ছে, একটু একটা মিনিট সাইলেন্ট থাকে, 1 মিনিট পরে। বুঝছো কিনা আমাকে একটু বলো, বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো।
58টা আবার দেখান। আচ্ছা আমি দেখাচ্ছি 58টা। 62 শেষ করলাম আমরা না? 62 শেষ করলে 58। ও 58 তো সহজ ছিল। থাকলে ওয়্যার মারলে তো ভুল হবে। কথা বলবো নাই। ওকে ভাই এখানে দেখুন 58 নম্বরে কি বলছেন ভাই? টু আছে না? টু আছে কিনা বলো? টু আছে। টু এর পরে কোন ফর্ম হয়? ভার্বের বেস ফর্ম হয়। বেস ফর্ম আছে নাই? কাটো ভাইয়া। এখানে এস বাই এস দিছে, টুর পর তো ভার্বের পিওর ফর্মটা বসে, এস বাই এস হয় না, এটাও বাদ। তারপর ট্রাইং, এটাও বাদ। অটো তিনটা বাদ হচ্ছে। হ্যাভ, হ্যাভ কি এটা বেস ফর্ম না? হ্যাভ হচ্ছে একটা বেস ফর্ম। ভাই হ্যাভের পরে কি বি থ্রি বসে না? বি থ্রি বসে। সোজা 7টা মাইল। কথা বুঝছো? 62তে ছিলাম, 62তে চলো। তারপর আসো 62 নাম্বার। এখন আসো, অনেক কিছু আছে। অ্যান্সার করতে পারবা? দে হোপ, দে উইল, সোন। এখন কালকে পড়েছিলাম, কালকে না এর আগের দিন, পজিটিভ ভার্ব হ্যাভ। হ্যাভের পরে ভাইয়া নাউন প্রনাউন এগুলো যদি ভাইয়া ডুয়ার হয়, ডুয়ার হলে কি হয়? ভার্বের বেস ফর্ম হয় এরপরে। তাহলে ভার্বের বেস ফর্ম খোঁজো। ওয়ার্ক। সহজ না ভাইয়া? একেবারে সহজ কিনা বলো? তারপরে আসো বাট ফর, ইউর হেল্প, আই উড ফেল ইন মাই অ্যাটেম্প্ট। আমার পরীক্ষা আমি ফেল করতাম আর কি। তুমি যদি সাহায্য না করতা আমি আমার পরীক্ষায় ফেল করতাম। এখন আসো বাট ফর, ইউর হেল্প, আই উড ফেল। অনেকে এটা দিয়ে দিবা। দেখো তো একটু, মানে দাগাদাগি করবো আমি আজকে এটাতে, এটাতে ফোকাস করো। আই উড হেল্প ফেল, ভাই আই আছে, উড আছে। হ্যাঁ এখন আসো, কন্ডিশনাল পড়ছো না তোমরা? বাট ফর, এখানে কিন্তু কন্ডিশনাল একটা জিনিস বোঝাচ্ছে। বাট ফর ইউর হেল্প, তোমার সাহায্য ছাড়া, তুমি যদি সাহায্য না করতা, তাহলে ইফ এর মতো একটা অর্থ দিচ্ছে না? তাহলে কন্ডিশনাল স্ট্রাকচারটা আমাকে এখানে ফলো করতে হবে। যদি না তুমি সাহায্য না করতে, যদি না আমাকে তুমি সাহায্য না করতে, তাহলে সাহায্য না করতে, সাহায্য করে ফেলছে অনেক আগে, সাহায্য করে ফেলছে, তাহলে সাহায্য করে ফেললে কি হবে? সাহায্য করছে বলেই তো সে পাস করতে পারছে, সাহায্য করছে বলেই তো সে পাস করতে পারছে। তার মানে কি? সাহায্যটা সে অনেক আগেই করছে, পাস্ট পারফেক্ট টেন্স আছে। কোন টেন্স আছে? পাস্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে আমাকে একটু তোমরা বলবা, একটু রেসপন্স করবা। ভাইয়া বি ওয়ান থাকলে এক সাইডে যদি বি ওয়ান হয়, কমার পরে কি হবে ভাইয়া? উইল, তোমার মে, হ্যাঁ, তারপরে ভার্বের বি ওয়ান ফ্রম। ঠিক আছে? বা এক কথায় ফিউচার টেন্স হয়।
তারপরে আসো ভাইয়া B2 থাকলে এক সাইডে, আরেক সাইডে কমার পরে ভাই আমি সাবজেক্ট টাবজেক্ট লিখতেছি না, সময় নষ্ট হবে এই কারণে। হ্যাঁ, তারপরে কি হয় ভাইয়া, অপর সাইডে সাবজেক্ট হয়, তারপরে হয় কি ভাইয়া ওট কোড, তারপর মাইট প্লাস B1, এটা সেকেন্ড কন্ডিশন। তারপর আসো ভাইয়া হ্যাড প্লাস B3 থাকলে থার্ড কন্ডিশন, হ্যাড প্লাস B3 যদি থাকো তারপরে কমার পরে তুমি কি দিবা ওট, তারপরে কোড, তারপরে মাইট, তারপরে হ্যাভ দাও একটা, ওট কোড মাইট হ্যাভ প্লাস B3, হ্যাভের পরে তো B3 হবে, তাহলে ওট কোড মাইট হ্যাভ প্লাস B3। ঠিক আছে, এই হচ্ছে তিনটা কন্ডিশন, ফার্স্ট সেকেন্ড থার্ড। আর জিরো কন্ডিশনের ক্ষেত্রে কি হয়, জিরো কন্ডিশনের ক্ষেত্রে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট এই সাইডেও B1 হয়, আবার ওই সাইডে গেল B1 হয়। এখন শর্ত আছে কি ভাইয়া, শর্ত হচ্ছে ভাইয়া তিনটা জিনিস হতে হবে। এক নাম্বার হচ্ছে ভাইয়া চিরন্তন সত্য হতে হবে, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সায়েন্টিফিক ট্রুথ, আরেকটা কি জানি, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ভুলেও গেছে। তাহলে এই জিনিসগুলো থাকতে হবে। তারপরে দৈনন্দিন কাজ, হ্যাঁ দৈনন্দিন কাজ, তো এই জিনিসগুলো যদি পাওয়া যায় তাহলে জিরো কন্ডিশনের ক্ষেত্রে B1 হয় দুই সাইডে। তাহলে এখন দেখো এই প্রশ্নে কি বলছে তোমাকে, এই প্রশ্ন বলছে বাট ফর ইউর হেল্প, যদি না তুমি হেল্প না করতা, তোমার হেল্প ছাড়া, তুমি হেল্প করছে দেখেই পরীক্ষা ভালো করতে পারছে, তাহলে এখানে হেল্প করে ফেলছে, হেল্প করার কাজটা শেষ, এই কাজটা শেষ করার পরে আরো একটা কাজ করে ফেলছে, কি কাজ, পরীক্ষাও দিয়ে ফেলছে। তাহলে পরীক্ষাও দিয়ে ফেলছে, হেল্প করে ফেলছে, তাহলে এটা কি পারফেক্টে যায় না, পারফেক্টে গেলে হ্যাড প্লাস B3 হয় না, এরকম একটা অর্থ দেয় না, হেল্প করে ফেলছে, এখানে অর্থ দিত ইফ ইউ হ্যাড হেল্প, ইফ ইউ হ্যাড হেল্প, প্রায় এরকম অর্থ দিয়ে ফেলছে, কথা বুঝছো। বাট ফর ইউর হেল্প মানে হচ্ছে ইফ ইউ হ্যাড হেল্প, তুমি সাহায্য করছো, যদি তুমি সাহায্য না করতা আমি সাহায্য করছে, ঠিক আছে, যদি তুমি সাহায্য করো তাহলে আমি পরীক্ষা ভালো করব, তুমি সাহায্য করছো বিদায় আমি ভালো করছি, তাহলে B3 স্ট্রাকচার দিলে কোনটা হবে, ওড হ্যাভ ফেল হবে, তাহলে কি হবে ভাইয়া সি নাম্বারটা হবে। এটা বুঝছো কিনা ভাইয়া একটু বলো, ভাইয়া অর্থ বুঝতে হবে, একটু গভীর ভাবে অর্থটা একটু বুঝতে হবে, কথা বুঝছো। B2 এর ক্ষেত্রে ওড কোড মাইট প্লাস ভার্বের B1 ফ্রম, ওড কোড মাইট প্লাস ভার্বের বেস ফ্রম আর কি। ডিওসি ইউনিটে এই টপিক থেকে কোশ্চেন আসে কয়টা ভাইয়া, দুইটা আসার সম্ভাবনা আছে, একটা তো অ্যাটলিস্ট থাকবেই, দুইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আই হোপ তোমরা বুঝতে পারছো। ভাই এইটুকু বুঝছো কিনা আমাকে জানাও, না জানাইলে আমি আমি শকড আর কি, কারণ অনেক কষ্ট হয় বুঝাইতে। ওকে, রাইট ফ্রম আ ভার্ব সাবজেক্ট বা এগ্রিমেন্ট, এই জাতীয় টপিকগুলো থেকে সি ইউনিটে প্রশ্ন আসবে। তাহলে কোনটা হবে, হ্যাভ ফেলড হবে, উড হ্যাভ ফেলড। হ্যাঁ, তারপর আসো আই ওয়াজ ট্রাইড দ্যাট নাইট, আমি সেই রাতে কি করছিলাম, ওই রাতে আমি ট্রাই করছিলাম, চেষ্টা করছিলাম। এখন দেখো তো ট্রাইড কোন ফর্মে আছে, V2 পাস্ট ফর্মে আছে, তাহলে আমাদের লাগবে কি ওই সাইডে, ওই সাইডেও লাগবে একটা পাস্ট ফর্ম, বা দ্যাট এর আগে যদি একটা V2 হয় তাহলে পরবর্তীতে হবে ভাইয়া হ্যাড প্লাস B3, হ্যাড প্লাস B3, এই স্ট্রাকচার অনুযায়ী এটা সঠিক হয়। কিন্তু এখানে স্ট্রাকচারে খেলা খেললে হবে না, এখানে অন্য লেভেলের একটা জিনিস বুঝেছে, আই ওয়াজ ট্রাইড, আমি টায়ার্ড ছিলাম, আই ওয়াজ টায়ার্ড আমি টায়ার্ড ছিলাম দ্যাট নাইট ওই রাতে, কারণ কি আই ওয়াজ কাটিং উড মর্নিং, পুরা সকাল জুড়ে বা সকাল থেকে নিয়ে আমি কাজ করতেছিলাম, তাহলে কাট কাটতেছিলাম পুরা সকাল জুড়ে, এই অর্থ দিচ্ছে এখানে, এই কারণে ওয়াজ কাটিংটা হবে। হ্যাঁ,
যদিও তোমার কাছে বাহ্যিক দৃষ্টিতে এটা মনে হবে, কিন্তু এটা হবে না। কথা বুঝছো? আমাদের পাস্ট লাগবে না, এটাও পাস্ট এটাও পাস্ট। কথা বুঝছো? কিন্তু এটা না দিয়ে আমরা এটা দিব, একটাই কারণে, গাছ কাটতেছিল বোঝাচ্ছে, সকাল থেকে মর্নিং দিয়ে দিচ্ছি কিন্তু আলাদা ভাবে, হ্যাঁ সকাল থেকে নিয়ে আমি গাছ কাটতেছি, এই কারণে আমি ওই রাতে অসুস্থ হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে। বুঝছো কিনা বলো? 100% বুঝছো কিনা বলো? এটা 100% মানে 100% বুঝছো কিনা বলো? হ্যাড বিন কাটিং না, প্যাসিফিক কেন যাচ্ছ? গাছ কি তাকে কাটতেছিল? না, গাছ কেন তাকে কাটবে? গাছ কেন তাকে আমাকে কেটে ফেলবে? না ভাইয়া, আমি গাছকে কাটবো। কন্টিনিউয়াস বোঝাচ্ছে, রাইট। 63টা পড়লে 2টা আসবে তো, এইভাবেই আসবে প্রশ্নগুলো, আসমান থেকে দিবে না, এখান থেকে কমন পড়ার সম্ভাবনা আছে, এগুলো অনেক বাছাই করা প্রশ্ন। পারফেক্ট কন্টিনিউয়াস কি আবার? দুইবার পরে করিও, সিকোয়েন্স ঠিক রাখিও, হ্যাঁ প্রতিটা ক্লাস করিও। আই উইশ কি হবে? বলছিলাম ভাই, আই উইশ এর পরে বি ভার্ব হলে ওয়্যার হয়, আর যদি বি ভার্ব না থাকে ভি টু হবে, তাহলে লাইক হবে না, এম লাইকিং হবে না, ওয়াজ লাইকিং হবে না, ডিরেক্ট ভি টু লাইক। তারপর আসো ভাইয়া, হি র্যান ফাস্ট, লেস্ট, খুবই চমৎকার একটা প্রশ্ন। লেস্ট এরপরে ভাইয়া সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বি ওয়ান ফর্ম হয়, তাহলে লেস্ট এর পরে সাবজেক্ট প্লাস এস এইচ ও ইউ শুড প্লাস ভার্বের বেস ফর্ম। এখন আসো, এটার অর্থ কি দেয়? হে র্যান ফাস্ট, সে অনেক দ্রুত দৌড়াইছিল। লেস্ট এই ভয়ে, এই ভয়ে যে হি শুড মিস দ্য ট্রেন, সে ট্রেনটা মিস করে ফেলবে, সে ট্রেনটা মিস করে ফেলবে, এই ভয়ে সে অনেক দ্রুত দৌড়াইছিল। কথা বুঝতে? তাহলে একটা নেগেটিভ অর্থ দিচ্ছে, কেমন অর্থ দিচ্ছে? নেগেটিভ অর্থ দিচ্ছে এখানে, হ্যাঁ এই কারণে, এই কারণে ভাইয়া হি শুড মিস বলছে, এখানে পজিটিভ অর্থ দিচ্ছ, কারণ একটা নেগেটিভ আছে, আরো একটা নেগেটিভ অর্থ আনতে পারবা না তুমি কোনোদিনও। আসো আমরা পরবর্তী প্রশ্ন যাই, তখন বলবো তুমি। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, ওয়েন্ট একটা ফাইনাইট ভার্ব, একটা সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব হবে, একটা সাবজেক্ট হবে, আর বাকি যত ভার্ব হয় সব নন ফাইনাইট। টু ওয়ার্ক কাজ করতে, এটা কেমন ভার্ব? এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে, এনএফবি। তারপরে তাহলে এখানে আরো একটা ভার্ব আছে, তাহলে এটাও কি হবে? এটা হবে নন ফাইনাইট ভার্ব, তাহলে কি হবে ভাইয়া? ক্লোজিং হবে, ঠিক আছে। আই ওয়েন্ট টু ব্যাক, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, আমি ব্যাক এসেছি কেন? টু ওয়ার্ক কাজ করার উদ্দেশ্যে, এখানে উদ্দেশ্য বুঝাইছে, কাজ করার উদ্দেশ্যে, এখানে ফাঁকা দিয়ে দিতে পারে, এখানে ক্লোজিং দিতে পারে, তখন তুমি কি করবা? তাহলে উদ্দেশ্য বুঝাইছে, এই কারণে টু ওয়ার্ক হয়েছে। আমি আসছি, ব্যাক আসছি, কি উদ্দেশ্যে আসছি? কাজ করার উদ্দেশ্যে আসছি, ক্লোজিং দ্য ডোর, ঠিক আছে। আরেকটা ভার্ব আছে, আমরা আইনি দিয়ে দিলাম। তাহলে উদ্দেশ্য বোঝানোর কারণে এখানে টু প্লাস বি ওয়ান আছে, ভাই এইভাবে এক্সচেঞ্জ করে দিতে পারে, এই কারণে আমি তোমাকে পড়াচ্ছি। In the past, a large quantity of jute, ভাইয়া a large quantity of jute, a large quantity of, এর ক্ষেত্রে রোজটা একটু মাথায় রাখো, এ এল এ আর জি, লার্জ, কিউ ইউ এ এন টি আই টি আই, কোয়ান্টিটি অফ, এর পরে ভাইয়া, এর পরে, এর পরে কি হয় জানো? এরপর দুইটা জিনিস পাইতে পারো তুমি, হয়তো বা প্লুরাল নাউন পাইতে পারো, অথবা পাইতে পারো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন পাইতে পারো, ইউসিএন, হ্যাঁ। তাহলে প্লুরাল পাইতে পারো বা আনকাউন্টেবল নাউন পেতে পারো, পাইলা কোনো সমস্যা নাই। এরপরের ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্ব এটা হবে সিঙ্গুলার, ঠিক আছে, মনে থাকবে ভাইয়া। তাহলে এ লার্জ কোয়ান্টিটি অফ এর পরে নাউন প্লুরাল হবে অথবা আনকাউন্টেবল হবে, আর ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, ঠিক আছে। তাহলে দেখো, জোট মানে পার্ট আর কি, আনকাউন্টেবল নাউন। দেখো, ইন দ্য পাস্ট, অতীতে, এ লার্জ কোয়ান্টিটি অফ জোট, অনেক পরিমাণে পাট,
ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে এক্সপোর্ট করা হয়তো, তাহলে এক্সপোর্টেড এটা হবে, ওয়াজ এক্সপোর্টেড এটা হবে, ওয়ার বিন এক্সপোর্টেড এটা হবে, নাকি ওয়ার এক্সপোর্টেড? ভাই যেহেতু আনকাউন্টেবল নাউন আছে আর প্লুরাল থাকলো, ভাই কি হতো, সিঙ্গুলার বার হতো, তাই ওয়ার বাদ, ওয়ার বাদ। এখন এক্সপোর্ট হবে, এক্সপোর্টেড হবে, নাকি ওয়াজ এক্সপোর্টেড হবে, কোনটা হবে? ভাই পাট কি নিজে নিজে রপ্তানি হয় নাকি রপ্তানি করা হয়? রপ্তানি করা হয় পাটকে, তাহলে পাটকে রপ্তানি করা হলে প্যাসিভ সেন্স আছে, প্যাসিভ সেন্স থাকলে ওয়াজ তারপরে বি থ্রি, এই কারণে সি নাম্বারটা উত্তর। এটা 100% বুঝতে কিনা ভাইকে বলো, এই সুযোগ অন্য কোনো জায়গায় পাবা না, না বুঝলে সবাই চলে যাবে এড়িয়ে, কিন্তু ভাইয়া বোঝাই দিচ্ছি কারণ প্রশ্ন আসবে এখান থেকে। ঠিক আছে, সবাই দিচ্ছি, দিচ্ছ, বুঝে দিচ্ছ? আসো। আল্লাহ, আই স দ্য বেবি, আই স একটা ভার্ব, এরপর আরেকটা ভার্ব আছে সেটা নন ফাইনাইট। আমি একটা বেবিকে দেখছি ওয়েপিং, কান্না করতে, তাহলে কি হবে, ভার্বের আইএনজি ফর্ম হবে। এখানে উদ্দেশ্য বোঝা নাই, এই কারণে 2+B1 হয় নাই, আইএনজি ফর্ম হয়েছে। ঠিক আছে, তো হুইচ ওয়ান ইজ কারেক্ট? হি ওয়ার্ক ইনস্টিড অফ, হ্যাঁ ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে, ইনস্টিড অফ, অফ এর পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, তারপরে আসো ভাইয়া প্রিপজিশনের পরে। আচ্ছা এটা একটু মাথায় রাখো, সব প্রিপজিশন, সকল PREPOSITION প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম হয়, অনলি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, সকল প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম হয়, আর টু এর পরে বেস ফর্ম হয়। আর ভাইয়া কতগুলো ফ্রেজ আছে, ওই ফ্রেজগুলো আবার ভিন্ন, হ্যাঁ ওগুলো আমরা পড়বো কোথায় জানো, ইনফিনিটিভ জিরানের ক্লাসটাতে, তখন কোনো কনফিউশন থাকবে না। তারপর আসো, আই ডোন্ট নো হু, আচ্ছা আই ডোন্ট নো আমি তাকে চিনি না, হু ব্রেক্স দ্য চেয়ার, যে চেয়ার ভাঙে, ব্রোক চেয়ার ভেঙেছিল, ব্রেকিং যে চেয়ার ভাঙতেছে, ব্রেক ভাঙে। আচ্ছা আই ডোন্ট নো আমি তাকে চিনি না, কাকে চিনি না, যে চেয়ার ভেঙেছে, এক কথা ভাইয়া, তাহলে চেয়ার ভেঙেছে এই কথার দ্বারা কি বোঝায়, পাস্ট সেন্স কাজ করতেছে, এখানে প্রেজেন্ট সেন্স আছে, প্রেজেন্ট সেন্স আছে, এই কারণে অনেকে ব্রেক্স দিবা, কারণ হু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরে সুন্দর মতো ব্রেক্স বসাই দিবা, কিন্তু এটা ভুল। কারণ কি, চেয়ার ভাঙে, চেয়ার কি ভাঙবে নাকি? চেয়ার একটা দুটো ভাঙতে পারে, ভেঙে ফেলছে কাজ শেষ। যে চেয়ার ভাঙে তার মানে কি, তার অভ্যাস বোঝায় না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি বোঝায়, রেগুলার চেয়ার ভাঙে, প্রতিদিন চেয়ার ভাঙে। এই ঠিক হয়েছে কিনা আমাকে জানাও, আমি নেট আলাকে ধরবো আজকে, টেনশন নিও না, বলবো, আমি বলবো আজকে। হ্যাঁ ঠিক হয়েছে এখন। টাকা তো কম দেয় নাই, তাও এরকম করতেছে না আজকে। ওকে, ওকে, এই টপিকের সবগুলো পড়া লাগবে না ভাইয়া, রুলস গুলা ইয়ে করছি না, অ্যাপ্লাই করছি না, ওই রুলস গুলো মনে রাখতে হবে, তাহলে আলহামদুলিল্লাহ পারবা। আর এই এখান থেকে কমন পড়ে অনেক, কথা বুঝছো ভাই। 1100 বই ভালো, 1100 1200 এখন সলভ করার সময় নাই তোমার, কথা বুঝছো, এখন সিলেক্টিভ টপিক গুলো সলভ করতে হবে। আমি 1100 যদি নিয়ে আসতাম, বিশ্বাস করো তোমরা কেউ থাকতা না। আর না পারলে না, আমি প্রতিটা টপিকে কিন্তু তোমরা দেখে থাকবা 30টা 35টা 40টা মানে সিলেক্ট করে করে ওই জিনিসগুলো আমি নিয়ে আসি, কথা বুঝছো। কারণ হচ্ছে ওখান থেকে প্রশ্ন বেশি আসছে, আর 1100 প্রশ্ন যদি নেই তাহলে 1100 প্রশ্ন সলভ করতে সারা রাত যাবে, তোমরা কেউ থাকবা না, তোমাদের পক্ষে সম্ভব না। আর এখন এই মুহূর্তে এসে সময়ও নেই, কথা বুঝছো। কিন্তু কোয়েশ্চেন সলভ করার যে অ্যাবিলিটি,
ওইটা কি এটা? আমি গত বছর অ্যাডমিশন ব্যাচ পড়াইলে ইংলিশে, আল্লাহর রহমতে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ বেসিক শেষ করার পরে সবগুলো এমসিকিউ নিয়ে আসার, পিডিএফ পড়াবার এমসিকিউ, সবগুলো এমসিকিউ আমি সলভ করবো ইনশাল্লাহ। কথা বুঝছো? ওকে ভাইয়া, অফ প্রিপোজিশনের পরে আইএনজি ফর্ম বলবে, ঠিক আছে? এখানে এটা বলছি জাস্ট। ওকে ডান। তারপর আসো ভাইয়া, আই ডোন্ট নো হু, আমি ওই লোককে চিনি না যে কি করে বালতি ভাঙে। বালতি ভাঙে ভাইয়া, হো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলছে, এই কারণে মনে করো ব্লেক্স দিছে অনেকে, কিন্তু এটা হবে না। কারণ কি ভাইয়া, রেগুলার কি কেউ বালতি ভাঙে না? বালতি একটা লোক ভেঙেছে, ওই লোকটাকে আমি চিনি না। মনে করো বালতি একটা ভেঙে ফেলছে আমার, আমি বলছি বালতি ভাঙছে কে? তুমি বললা আই ডোন্ট নো হু ব্রোক দা চেয়ার বা বালতি। তাহলে যে বালতি ভাঙছে তাকে আমি চিনি না, তাহলে বালতি ভাঙার কাজটা হয়ে গেছে, কিন্তু হয়ে গেলে কি হবে ভাইয়া? বি2 হবে, এই কারণে এখানে বি2 হয়েছে। কথা বুঝছো? তারপর আসো, বাংলায় কিছু কিছু ক্ষেত্রে সেন্সটা বুঝতে হয় একটু, না হলে বিপদে পড়বা। ওয়ান অফ দ্য ফোর সেন্টেন্সেস, এখানে অর্থ বোঝো। ওয়ান অফ দ্য ফোর সেন্টেন্সেস, ফোর সেন্টেন্সের মধ্যে একটা, ওয়ান অফ দ্য, তাহলে ফোর সেন্টেন্সের মধ্যে একটা, গিভেন ইন ইচ কোয়েশ্চেন, প্রতিটা প্রশ্নের মধ্যে, মানে চারটা প্রশ্নের মধ্যে ইজ গ্রামাটিক্যালি রং, একটা হচ্ছে রং। ঠিক আছে? কোন সেন্টেন্সটা রং সেই সেন্টেন্সটাকে আমরা খুঁজে বের করব। দ্যাট অল্টারনেটিভ ইজ ইউর অ্যান্সার, যেটা তোমার অল্টারনেটিভ আনসার আর কি। তাহলে ভুল সেন্টেন্সটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে সঠিকটা আগে ইয়া করে আমরা, হি হ্যাজ নো ডিজায়ার ফর ফেম, হ্যাঁ ডিজায়ার ফর বসে। তারপরে আই ইন্টেন্ড গোয়িং টু, বা ইন্টেন্ট এরপরে কি একটা টু বসে না? ইন্টেন্টের পরে কিন্তু একটা টু বসে, এখানে দেয় নাই, এটা ভুল। তাহলে আমরা পেয়ে গেছি। তারপরে হি টু ডট ডট টু, ঠিক আছে, এটাও হয়। মাঝখানে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে, এটাও সঠিক। ইনভাইটেড মি ফর ডিনার, এটাও ঠিক আছে স্ট্রাকচার অনুযায়ী। নাই কোনটা? ইন্টেন্ডের পরে টু বসে, টু দেয় নাই। কথা বুঝছো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা আর কি দেয় নাই, তাহলে এটা ভুল। এটা ভুল মানে এটা সঠিক উত্তর। তারপর আসো লাস্ট, আই ডোন্ট নো হাউ, নো হাউ এরপর টু হয়, নো হাউ টু, টু এর পর ভার্বের বেস ফর্ম বসে। নো হাউ টু সিং, নো হাউ টু রিড, নো হাউ টু সুইম, হ্যাঁ আমি জানি কিভাবে গান গাইতে হয়, কিভাবে পড়তে হয়, কিভাবে সাঁতার কাটতে হয়। নো হাউ টু ট্যাকল, টু ট্যাকল, কিভাবে ট্যাকল দিতে হয় সেটাও আমি জানি। তাহলে এই অর্থে এটা সঠিক উত্তর। থ্যাংক ইউ এভরিওয়ান, লাভ ইউ অল। আর কি পড়াবো? প্রশ্ন কি সলভ করে দেওয়া লাগবে? সেটা ভাইকে একটু বলো। সেটাকে ভাইকে বলো, প্রশ্ন কি সলভ করানো লাগবে? আচ্ছা, প্রশ্নগুলো সলভ করে দিই। ইংলিশটা নিয়ে তোমাদের অনেক ভয় আসলে, বুঝছো? এই কারণে আমি সলভ করে দিচ্ছি, না আমি দিতাম না, ম্যানেজমেন্ট হলে দিতাম না। এটা নিয়ে আসলে অনেক ভয়, অনেকে মানে পারার পরও ভীত থাকে আর কি। কারণ হচ্ছে ভাই নেগেটিভ মার্ক আছে তো, চিন্তা করে একটু। ঠিক আছে, দেখা দিচ্ছে, হ্যাঁ। ওকে, আগে রেসপন্সটা দেখি। নো রেসপন্স পাবলিশ ইউর ফার্স্ট এক্সিট। আচ্ছা, কোয়েশ্চেন থেকে সলভ করে দিই। ওকে, আই হোপ সবাই প্রশ্ন দেখতে পাচ্ছ। ওকে, হি আছে এখানে, ড্রেস ফর্মালি
to work, but he always, এখন always থাকলে, রেগুলারলি থাকলে, এভরিডে থাকলে ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। তাহলে বেস ফর্ম হলে তোমরাই বলো, হি ডাজ নট ড্রেস ফর্মালি টু ওয়ার্ক। প্রেজেন্ট ফর্ম পাইছি কিনা বলো? পাইলে কোনটা সঠিক উত্তর? এটা সঠিক উত্তর। তাহলে এটা হবে না, ডাজ নট রিকোয়ার উড আছে, এই কারণে হবে না, কারণ ভার্বের অন্য ইয়াটা নাই, বি ওয়ান নাই উডের পরে। তারপর আসো ভাইয়া, হ্যাজ নট টু দিছে, হ্যাজ নট টু দি, টু এর পরে ফর্মটা নাই। আচ্ছা, টু এর পর ফর্ম না, ফর্মটা আছে, কিন্তু হ্যাজ নট হবে না এখানে। তারপর সে হ্যাজ দিছে, এখানে হ্যাজের পরে কিচ্ছু হতে পারতো, হয় নাই, বাদ। তাহলে এটা হবে। তারপরে আসুন, মোসাল মুসিদ ঝামেলা। অলওয়েজ দিছে, এই কারণে কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। তারপর আসো, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করবে না, বি ওয়ানে আছে। হ্যাঁ, বি ওয়ানে আছে। এখন ডোন্ট ডিস্টার্ব মি, আই ডু মাই হোমওয়ার্ক, আমি হোমওয়ার্ক করি। আমাকে ডিস্টার্ব করো না, আমি কাজ করতেছি। আমাকে ডিস্টার্ব করবে না তুমি কেন? কারণ এখন বর্তমানে আমি একটা কোনো কাজ করতেছি, এই কারণে তোমাকে ডিস্টার্ব করতে না করছি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট নাই কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসলি আমি কিছু একটা করতেছি। তাহলে আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করতেছি, আমাকে ডিস্টার্ব করিও না। কথা বুঝছো? এই হচ্ছে সেন্স, এ হচ্ছে কথা। তারপর আসো, ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল, আওয়াজ করো না কখন? ইউর ফাদার ওয়াজ স্লিপিং দিবা তুমি? হবে না। কারণ কি ভাই, আপনারা বলছেন হোয়াইলের পরে ভার্বের ভার্ব প্লাস আইএনজি ফর্ম বসে, অথবা ওয়াজ ওয়্যার প্লাস আইএনজি বসে। হ্যাঁ, ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি বসে, এটাও ঠিক আছে কথা। কিন্তু এখানে সেন্সটা দেখো তুমি একটু, আমি ইচ্ছা করে দিছি প্রশ্নটা, ডোন্ট মেক এ নয়েজ, এখন তুমি আওয়াজ করবে না। কারণ কি, তোমার বাবা এখন ঘুমাচ্ছে, তাহলে ইজ স্লিপিং হবে। কি হবে? ইজ স্লিপিং হবে। তোমার বাবা এখন ঘুমাচ্ছে, তুমি এই কারণে আওয়াজ করিও না। ঠিক আছে, যদি এখানে পাস্ট ফর্মে হইতো তাহলে আমরা এখানে ওয়াজ স্লিপিংটা রাখতে পারতাম। ডান, 3 নাম্বার গেল। 4 নাম্বার আসো, এগুলো মশাই লাগবে তাই না? এগুলো নিয়ে এত প্যারা নিচ্ছে কেন? তো 1 সেকেন্ডের খেলা। সে হ্যাজ নট বিগান ওয়ার্কিং অন হার পিএইচডি, তার পিএইচডি শুরু করতে পারেনি, বা হ্যাজ নট বিগান। এখানে কি প্রেজেন্ট পারফেক্ট হয়েছে না? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে ভাইয়া স্টিল কি হয়? স্টিল হচ্ছে ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, বি ওয়ান এর ক্ষেত্রে। তাহলে স্টিল হয় না, ইয়েট এই দুইটা বাদ। তাহলে কারণ কি, এখানে স্টিল ব্যবহার করবা নাকি ইয়েট ব্যবহার করবে, এটা তোমার ডিসিশন। এখানে আমরা ইয়েট ব্যবহার করব, কারণ কি ভাইয়া, প্রেজেন্ট পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্টের সাথে ইয়েট শব্দটা যায়। তারপর আসো ভাইয়া, ওয়ার্কিং অন হার মাস্টার্স। ভাই দেখো, কারণ কি, ন্যান্সি হ্যাজ নট বিগান ওয়ার্কিং অন হার পিএইচডি, তার পিএইচডির কাজ শুরু করছে নাকি করে নাই? করে নাই। পিএইচডির কাজ এখনো শুরু করে নাই, এখনো শুরু করে নাই। ফলে সে ইজ স্টিল ওয়ার্কিং হার মাস্টার, ফলে তার মাস্টার্স এর কাজ করতেছে। এমনটা কি হবে? অর্থনৈতিক কোনটা হয়? সে তার পিএইচডির কাজ শুরু করতে পারেনি, কারণ বিকজ মানে কারণ সে ইজ স্টিল ওয়ার্কিং হার মাস্টার্স,
তার মাস্টার্সের জন্য সে ওয়ার্কিং করতেছে, কাজ করতেছে। তাহলে এখানে ফলে তো অর্থ দেয় না, এখানে অর্থ অনুযায়ী এটা কারেক্ট হবে। না হলে অর্থ বাদ দিলে দুইটাই কারেক্ট ছিল, কিন্তু আমরা অর্থ বাদ দিবে কেন? আমাদের সেন্সটা বুঝতে হবে। সে তার মাস্টার পিএইচডির কাজটা শুরু করতে পারে নাই, কারণ তার মাস্টারের কাজটা এখনো চলতেছে। কথা বুঝছো? এই কারণে সি নাম্বারটা সঠিক উত্তর। 4 নাম্বারটা 100% বুঝছো কিনা একটু বলো তো। রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে অর্থটা একটু গুরুত্বপূর্ণ, বুঝছো? অর্থটা একটু গুরুত্বপূর্ণ আছে। ঠিক আছে, তারপর আসো পাঁচ নাম্বারে আসো। দিস বুক, দেখো পাবলিশড ইন এত, এত সালে পাবলিশড হয়েছে। আচ্ছা, এত সাল দিয়ে দিছে, তার মানে কি? পাস্ট টেন্স। পাস্ট টেন্স না, পাস্ট টেন্স। তাহলে হ্যাজ বিন, প্রেজেন্ট টেন্স বাট, ইজ বাট, ওয়াজ হতে পারে, ওয়াজ বিং হতে পারে, কোনটা হবে ভাইয়া? দিস বুক সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার হলে ওয়াজ ওয়ার এর মধ্যে ওয়াজ বসবে, আর ওয়াজের পরে যেহেতু প্যাসিভ সেন্সে আছে এই কারণে একটা বি3 ফর্ম বসবে। বি3 আছে, পাবলিশড বি3 আছে, তাহলে এটা পেয়ে গেছে। মানে বিং টিং দিয়ে কোনো লাভ নাই, অটোমেটিক প্যাসিভে আছে, বি দিয়ে প্যাসিভ না তোমরা, হ্যাঁ? এই কারণে বি নাম্বারটা সঠিক। তারপর আসো আই থট দ্যাট। আই থট দ্যাট, এখানে দেখো বি টু দিছে, আমি স্ট্রাকচারটা পড়ায় ফেলছি অলরেডি। দ্যাট এর আগে যদি বি টু থাকে পরে হবে ভাইয়া হ্যাড প্লাস বি3। তাহলে হ্যাড প্লাস বি3 খোঁজো, হ্যাভ হবে না, শুড সি হবে না, স হবে না। আই থট দ্যাট, আমি চিন্তা করলাম যে আই হ্যাড সিন হার বিফোর, আমার মনে হলো আমি তাকে অনেক আগে দেখছি। দেখার কাজটা কি আগে করছি না? অর্থ অনুযায়ী এটা হচ্ছে, হ্যাঁ? তারপরে আসো ভাইয়া, তারপর আমাকে কি বলছে আমি একটু দেখি। when I dash I will buy dictionary। দেখো তো ভাইয়া, when এর ক্ষেত্রে পাস্ট অ্যান্সারটা জানো, কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে জানো না। when এর ক্ষেত্রে একটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আর একটা হবে তোমার ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, এখন লাগবে কি আমার? লাগবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। লাগবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই কারণে এটা সঠিক। ঠিক আছে, ডান। তারপরে আসো আই প্রেফার। এই প্রেফার থাকার কারণে ভাইয়া পরবর্তীতে যে ভার্বটা আসে টু থাকবে প্রেফারের সাথে, প্রেফার টু, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। টু থাকলেও পরবর্তী ভার্বের সাথে আইএনজি হয়। ঠিক আছে, প্রেফার থাকলেও প্রেফারের পর একটা টু হয়, প্রেফারের পর একটা টু হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। টু থাকলেও প্রেফার শব্দটা থাকার কারণে ভার্বের সাথে আইএনজি হবে। এই কারণে সঠিক উত্তর ওয়াকিং। টু দেখে অনেকে ওয়াক দিবা, এখানে ভুল করবা, মাথায় রাখতে হবে, হ্যাঁ? তারপর আসুন ইউ হ্যাড বেটার, সহজ দিছে। হ্যাড বেটার পরে ভার্বের বেস ফর্ম বলবে, তাহলে টু দিছে বাদ, হ্যাড দিছে বাদ, টু দিছে বাদ, হ্যাভ। এই হ্যাভ হচ্ছে একটা পজিটিভ ভার্ব। ইউর হেয়ার, পজিটিভ ভার্বের পর একটা সাবজেক্ট থাকে, সাবজেক্টটা ডোয়ার না রিসিভার? রিসিভার। কারণ কি চুল নিজে নিজে কাটতে পারে না, এই কারণে ভার্বের বি3 ফর্ম কাট বসছে, বি1 ফর্মও কাট। ঠিক আছে, এখানে কিন্তু খেলা ছিল অনেক, কিন্তু একটু ঘুরে দেওয়া দরকার ছিল, আমি সহজ দিয়ে ফেলছি বেশি। তারপর আসুন লাস্ট আমাদের 10 নাম্বার। আই টল্ড হিম এভরিথিং লেস্ট। হ্যাঁ, মিস আন্ডারস্টুড মি। লেস্ট এর পরে কি হবে? লেস্ট এর পরে হয় শুড প্লাস ভার্বের বি1 ফর্ম। লেস্ট এর পরে একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড, সাবজেক্ট আছে, শুড প্লাস ভার্বের বি1 ফর্ম লাগবে। তাহলে শুড মিস আন্ডারস্ট্যান্ড মি হতে পারে, আর মিস আন্ডারস্টুড এটা হচ্ছে বি2 ফর্ম, শুড নাই, এই কারণে এটা বাদ। তারপরে শুড আছে, নট মিস আন্ডারস্ট্যান্ড মি হতে পারে কিন্তু হবে না, কারণ কি ভাইয়া?
ভাইয়া লেস্ট শব্দটা নেগেটিভ, বলছিলাম লেস্ট শব্দটাই হচ্ছে একটা নেগেটিভ শব্দ। তাহলে একটা নেগেটিভ শব্দ যেহেতু আছে, আরো একটা নেগেটিভ শব্দ আমরা আনতে পারবো না, আনার দরকার নাই। এই কারণে এটা অটো বাদ পড়ে যাবে, ঠিক আছে। আর এখানে মিস আন্ডারস্ট্যান্ড মি, এখানে শুড নাই, হ্যাঁ শুড নাই, এই কারণে এটা বাদ। তাহলে আমাদের উত্তর হবে কোনটা? শুড মিস আন্ডারস্ট্যান্ড মি। ভাইয়া বলো, রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে একটু কনফিডেন্স পাইছে কিনা একটু বলো ভাই আগে। এভাবে বুঝে বুঝে সলভ করতে পারবা? এভাবে যদি বুঝে থাকো, প্রত্যেকটা কথা যদি মাথায় থাকে, যদি বুঝে থাকো যে এইভাবে পড়তে হয়, তাহলে তুমি গেইন করতে পারবে। না হলে তোমাকে মিথ্যা স্বপ্ন দেখায় লাভ নাই। আশা করি এই স্কিলটা তোমাদের অর্জন হয়েছে, কাজে লাগাও ভাইয়া। হ্যাঁ, কেউ কিছু বলবা? কে কিছু বলবা? বললে বলো, অল্প সময় আছে। তোমরা এত কম কেন বলো তো? ভাইয়া তো এফোর্ট দিয়ে যাচ্ছি, স্লাইড বানাই প্রতিদিন, নিজের কাজ করি, নিজের স্লাইড নিজে বানাই, সবকিছু রেডি করি, পোস্ট করি। তারপরে তোমার ক্লাসের আগে শিডিউলে ক্লাসের জন্য পোস্ট করা লাগে না, 6টা বাজে শুরু হবে, দেখছো না পোস্টার দিয়ে একটা পোস্ট করছে আজকে, ওইটাও আমি বানাইছি। তারপর মনে করো তোমার পরীক্ষা, পরীক্ষার সব কিছু আমি বসাই, A to Z। আজকে কয়জন পরীক্ষা দিচ্ছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। ভাইয়ের মোটিভেশনের একটা জায়গা আছে, বুঝছো? আমি এইচএসসি নিয়ে খুব দ্রুত কাজ করব, তোমাদের ছোট ভাই বোনদেরকে ইয়া করে দিও। হ্যাঁ, ছোট ভাই বোন যারা আছে তাদেরকে একটা ইনভাইট করে দিও। আমার একটা গ্রুপ আছে, গ্রুপ খুলছি। তো এই 126 জন পরীক্ষা দিচ্ছে মাত্র। তো 126 জন যে দিলাম, এখানে কি একটু কম হয়ে গেল না? তোমরা বলো, একটু কম হয়ে গেছো। ওকে, তো কিছু বললে বলো, সমস্যা নেই। আর ভাইয়া বলছি, যেদিন আমার লাইভে 1000 থাকবে, যত কষ্টই হোক এইচএসসির ক্লাসে চলবে। তারপরও আমি তোমাদের কথা দিচ্ছি আর কি, বিসিএস এর যত কোশ্চেন আছে সব সলভ করে দিবে ইনশাল্লাহ। না বলার দরকার নেই, থাক, সাভারে আছে, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, ঠিক আছে। কঠিন বলতে আমরা তো গতানুগতিক রুলস পড়ে যাই, কিন্তু এখানে একটু অর্থ মনে রাখা লাগে, একটু সেন্স, কি সেন্সটা চাইছে সেটা জানা লাগে, কথা বুঝছো? তো এই জিনিসগুলো তোমাকে কেউ দেখা দিবে না হয়তোবা, খুব কম মানের জন্য দেখা দিবে, কিন্তু আমি এগুলো নিয়ে কাজ করতে চাই। তোমার এইচএসসির ইংলিশে মনে করো মুখস্থ করে দেয় রুলস, রুলস মুখস্থ করলে হবে না রে বাবা, কোয়েশ্চেন সলভ করার অ্যাবিলিটি ক্রিয়েট করতে হবে। যে একটা ছাত্র একেবারে বাচ্চা লেভেলের, কিচ্ছু বোঝে না, তাকেও কোয়েশ্চেন সলভ করার অ্যাবিলিটি মাথায় নিতে হবে। না হলে তো কোয়েশ্চেন সলভ করার অ্যাবিলিটি ক্রিয়েট না হলে সে পরীক্ষার হলে গিয়ে কান্না করবে, সে শুধু রুলসে দেখবে, রুলসে মনে করবে। কম্প্লিটিং সেন্টেন্স আমি মনে করি তোমাদের দিয়ে বোঝাচ্ছি, কম্প্লিটিং সেন্টেন্স, এই কম্প্লিটিং সেন্টেন্স, এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে ভাইয়া তোমরাই বলো, সেন্টেন্স কমপ্লিট করতে পারবে রুলস মাথায় রেখে? না, পূর্বের অর্থ বুঝতে হবে, পূর্বের অর্থ বুঝে পরে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। তাহলে এগুলা সেন্স ক্রিয়েট করতে হবে। 66 আর 68 বুঝিনি, আমিও বুঝিনি। শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। ওকে,
শেষ করে দিচ্ছি ভাইয়া। হ্যাঁ, প্রিপারেশন বলো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করো। আর যদি ভাইয়া 1000 স্টুডেন্ট আমার লাইভে আনতে পারি, ইনশাল্লাহ আমি ইয়ে করবো। তোমাদের সাপোর্ট দরকার, খুব কথা বলছো। তোমাদের যত পরিচিত মানুষ আছে তোমাদের সাথে ক্লাস করে, তাদেরকেও বলো এই ক্লাসগুলো কিন্তু সবার জন্য ইফেক্টিভ। ভাইয়ের মোটিভেশনের একটা জায়গা। আর সামনে এইচএসসির কাজ শুরু করবো, তোমাদের ছোট ভাই বোনদেরকে বলিও। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে।